সো 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 সরি, অনেক লেট হয়ে গেছি। আজকে ভাবছিলাম যে ফাইনালি এসেছি। সো মেনি কমেন্টস, দিদি কোথায় এসেছি। অনেকে আমাকে অলরেডি টেক্সটও করেছে যে দিদি তুমি কোথায়। তো আমি কোথায়, আমি দৌড়চ্ছিলাম অনেক জায়গা থেকে। চলো, তাও এবার এসেও আমি হাঁপিয়ে গেছি, দৌড়চ্ছি এখনো, দৌড়তে এসে লাইভে অন হয়ে গেছি। ঋতুপর্ণা আচার্য পান্ডা জয়েন করেছে, সঞ্চারী সরকার জয়েন্ট, সুমনা সরকার লিখছে হাই শ্রেয়া, সঞ্চারী বাসু লিখছে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। যারা আমাকে আজকে উইশ করছো প্রত্যেককে বলি যে আমি কারোর বার্থডে সারা সপ্তাহ ধরে উইশটা আমি একদম অ্যাকসেপ্ট করিনি, বলেছিলাম যে আজকে আমি লাইভ করবো যখন তখন জয়েন করবে। তখন আমি চলে এসেছি। কেন পাচ্ছ না? অন তো ওকে, চলো। আচ্ছা একটুখানি কমেন্টস পড়ি আজকে প্রথমে, হ্যাঁ, তারপরে যাব। বেশি গল্প বলবো না আজকে, খুব লাইট গল্পের ওপর থাকবো, কেননা ভূতের গল্প বলবো, অল্প গল্প বলবো আজকে। ফার্স্ট একটা গল্প বলবো ডেফিনেটলি, অ্যান্ড দেন তারপরে তোমার চলে যাবো আমার পার্সোনাল চ্যানেলে, এবং সেখানে গিয়ে আমি বলেছিলাম তোমাদেরকে যে যাবো ম্যানেটরের গল্প বলবো। তো আজকে সেই গল্পটা আমার জন্য স্পেসিফিক্যালি ভীষণ এক্সাইটিং ছিল, আমি ভীষণ এনজয় করেছি। একদম অন্য ঘরানার একটা স্টোরি, অন্য রকম একটা স্টোরি, তো সেটা তো থাকছেই। আর তার সাথে একটা খুব ভয়ানক ভূতের গল্প আমি এখানে ফেসবুকে এখন শেয়ার করব। তো সেটার আগে আজকে একটুখানি চটপট কমেন্টস পড়ি। আজকে না কমেন্টস পড়লে আমি অনেক কিছু মিস করে যাব, তোমাদের ভালোবাসা মিস করে যাব। আচ্ছা, তোমাকে খুব মিষ্টি লাগছে লিখছে সিরাত, থ্যাংক ইউ। মনু মাইতি লিখছে কি সুন্দর লাগছে দি, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে দিদি লিখছে রুমি মন্ডল। দ্বারা আমি না এটাকে করিনি আজকে। আচ্ছা, আমি প্রপারলি অডিবল ভিজিবল আই থিঙ্ক, ওকে। কমলিকা লিখছে আমি নিউ এখানে, ওকে। ওয়েলকাম টু মাই লাইভ। আমি হচ্ছে শ্রেয়া সেনগুপ্ত আচার্য। একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই, সেটা হচ্ছে যে আমি ভূতের গল্প বলি, ভূতের কেন, আমি অনেক রকমের গল্প বলি, মানে আমি গল্প বলি, জাস্ট গল্প বলি, স্টোরি টেলার। যদি যে কোনো কনসেপ্টের ওপরে ভালো গল্প থাকলেই আমি বলি। তো তোমরা যারা গল্প শুনতে ভালোবাসো, বিশেষ করে যারা আগেকার দিনে সেই নেটিভ মানে কি বলবো ঠাকুমা দিদাদের কাছে বসে গল্প শোনাটা পছন্দ করো, এনজয় করো, তাদের জন্য আমি একটা পারফেক্ট ম্যাচ। যারা হয়তো ভীষণ মডার্ন মডিফিকেশনস গুলো পছন্দ করো, যেগুলো ধরো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে অনেক বেশি স্ক্রিপ্টেড হয়, তাদের হয়তো খুব একটা ভালো নাও লাগতে পারে। অর্গানাইজড যারা বেশি পছন্দ করো হতে, আর যারা ভাবো যে আলু থালু ভাবে সেই আগেকার দিনে ঠাকুমা দিদার মতন গল্প পড়বো, তাদের জন্য এটা একটা পারফেক্ট কর্নার। তো ওয়েলকাম টু মাই শো, আশা করি তোমরা এনজয় করতে পারবে। মহুয়া বসাক লিখছে একদম ইয়েস। আচ্ছা, নেক পিসটা খুব সুন্দর, ওকে। এটা তো আমি তোমাদেরকে প্রত্যেক বছর দেখাই যে আমি প্রত্যেক বছর নিজেকে কিছু গিফট করে ফেলি। তো এই বছর আমি নিজেকে গিফট করে ফেলেছি দিস ওয়ান, এটা, এই নেক পিসটা along with this। আমার কানবালার ডিজাইন খুব ভালো লাগে, আমার কাছে কানবালা ডিজাইনটা ছিল না এক্স্যাক্টলি এরকম, তো আমি ভাবলাম যে এটা নিয়ে নেওয়া যাক। এটা আমার ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, অ্যান্ড বলতে পারো যে কোন পার্সপেক্টিভে যদি কেনা, যে তুমি কি করবে এখন নিয়ে, তো সেটা বলতে পারো। আমার খুব শখ হয় যে মাঝে মাঝে আমি আমার মেয়েকে মেয়ের বিয়েতে গিফট দেবো, কারণ আজকালকার দিনে তো অ্যাসেটস তৈরি করা ছাড়া আর কিছুই নয় বিষয়টা। তো মিকোকে বিয়েতে এটা আমি গিফট করবো, তাই জন্য আমি কিনেছি, যে পার্সোনাল, মানে ওর বাবা কি করবে না করবে আমি জানি না, পরবর্তীতে আমি কি করবো না করবো জানি না, আমি ওকে পার্সোনালি এটা গিফট করবো, তাই জন্য এটা আমি ওর জন্যই কেনা। যাই হোক, তো হ্যাপি বার্থডে, দারুণ হয়েছে তোমার গিফটটা। ঠিক আছে, আমি পরে ডিজাইনটা তোমার শো করবো, মানে এমনি ফটো আপলোড করে দেবো, দেখে নিও, আর ভালো করে বেটার বুঝতে পারবে। আচ্ছা, মিকো কেমন আছে? মিকো ভালো আছে, মিকো ইভান ভালো আছে। নেকলেসটা বার্থডে গিফট, এক্স্যাক্টলি, নেকলেসটা আমার বার্থডে গিফট। দেখো এটা, আমি জানি না তোমরা ডিজাইনটা কতটা বুঝতে পারছো, আর আমি কতটা বোঝাতে পারছি, পরে আমি ওটা ফেসবুকে এমনি আপলোড করবো, দেখো। আচ্ছা, হ্যাপি বার্থডে দি ভাই, খুব সুন্দর লাগছে তোমায়। আর আমার হাজবেন্ড তোমায় বলে ভূতের মাসি। এ মা, কেন রে? রানী তো ভালো ছিল, আবার মাসি হতে যাবো কেন? আচ্ছা, হ্যাপি বার্থডে। আমি রোজ রাতে তোমার গল্প শুনতে শুনতে ঘুমাই, লাইভ দেখার সুযোগ হয় না, আজকে আছি। অনিদিতা সরকার ঘোষ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর জয়নিং। আচ্ছা, হ্যাপি বার্থডে লিখছে সিজলিং শাইনি, থ্যাংক ইউ। সহেলি দে লিখছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এটা কি বানানো? না, রেডিমেড কেনা।
দোকানে গিয়ে মানে যেটা পেয়েছি হাত এরকমই কেনা, মানে আগে থেকে অর্ডার দিয়ে বা নিজে ডিজাইন সিলেক্ট করে নয়, রেডিমেড কেনা। আচ্ছা, হ্যাপি অগ্নি লিখছে হ্যাপি বার্থডে ডিয়ার, থ্যাংক ইউ, থ্যাংকস ফর জয়নিং। তোকে অনেকদিন পর দেখলাম লাইভে জয়েন করেছিস, মানে পার্সোনালি তুই আমাকে ফোন করেছিস, উইশও করেছিস। আচ্ছা, প্রথমে বলি যে সকাল থেকে প্রচুর ফোন কলস পেয়েছি, সকাল থেকে প্রচুর টেক্সট পেয়েছি, এবং এই বছর কিন্তু আমি এত কাজের মধ্যেও যতটা পেরেছি তোমাদেরকে আমি রিপ্লাই ব্যাক করারও চেষ্টা করেছি। আমি প্রচুর মানুষকে কিন্তু ইন্ডিভিজুয়ালিও রিপ্লাই দিয়েছি, মানে যতটা পেরেছি আমি ইন্ডিভিজুয়ালি কিন্তু অনেককে রিপ্লাই করেছি, বাট সবাইকে হয়তো করে উঠতে পারিনি। বিশেষ করে হোয়াটসঅ্যাপে অনেককে বেশি রিপ্লাই করতে পেরেছি, কিন্তু ফেসবুকে হয়তো অনেককে রিপ্লাই দিতে পারিনি। সো সকলকে জানাচ্ছি, যারা যারা আমাকে উইশ করেছো প্রত্যেককে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। এত গ্রেসফুলি আমার দিনটাকে এত সুন্দর করে উইশ করে পুরো ভরিয়ে দেওয়ার জন্য, এত শুভেচ্ছা বার্তা, মানে আমি জানি না আমি কতটা লাকি, বা আমি হয়তো জানি না এত মানুষের ভালোবাসা, এরকম নিঃস্বার্থ ভালোবাসা কিভাবে পাওয়া যায়। তো কি করে দিনটা কাটলো প্রচুর কিছু করে। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম একটু লেটে, তারপরে আমরা গেছিলাম আভনি রিভার সাইড মলে, আমার মেয়ের বায়নাতে যাওয়া হয়েছিল, ওখানে আমাদের বারবিকিউ বুক করা ছিল, তো অ্যাবসলিউট বারবিকিউতে আমরা আজকে লাঞ্চ করে সেখানে ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন হয়। তোমরা জানো অনেকে যে বারবিকিউতে বুক করলে ওখানে তোমার বার্থডে দিনে তো সেলিব্রেশন হয় একটু, তো ওখানে বার্থডে সেলিব্রেট করার পর আমরা গেছিলাম জাস্ট জাম্পিনে। তো আমার বার্থডে, কিন্তু তাদের আবদার ছিল যে তাদের সেলিব্রেশনটা আমাকে মানে ওদেরকে স্পন্সর করতে হবে। ওকে ফাইন দেন, তো আমরা জাস্ট জাম্পিনে গেছিলাম। তো ওখানে ওরা অনেকক্ষণ খেলাধুলা করেছে, খুব মজা করেছে, ততক্ষণ আমি আর শুভেন্দু খুব ভালো টাইম স্পেন্ড করেছি। তো তারপর ওখান থেকে বেরোলাম, বেরিয়ে বাড়ি এলাম। বাড়ি আসার পর বাড়িতে আমার কিছু ফ্রেন্ডস এসেছিল, অনির্বাণ আমাদের কো অ্যাডমিন এসেছিল, আমার পুরনো স্কুলের বন্ধু, ছোটবেলার বন্ধু এসেছিল, তো তারা সবাই মিলে বসে আমাকে আরও অনেক বেশি স্পেশাল ফিল করালো। মা বাবা তো অবশ্যই আছেই তারা আমার সাথে, তো সবাই মিলে আবার আমরা একটা কেক কাটলাম, সেলিব্রেশন করলাম, বাচ্চারা খুব এনজয় করলো, পুচকেও এসেছিল একটা, তো সব মিলে এনজয় করে অ্যান্ড দেন আর তারপরে তো রয়েছে এখানে বিশাল গিফটের সম্ভার। কি কি গিফট পেয়েছি সব তোমাদেরকে শেয়ার করবো। প্রচুর চকলেটস পেয়েছি, পরে সব গিফটস তো পরে হবে, এইগুলো হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। এত চকলেটস পেয়েছি। ওকে, আমি এবারে সত্যি বলছি, আমি গিফটসগুলো শুধু দেখাবো, আমি আর নাম বলবো না, কারণই নাম বলবো না যে কে পাঠিয়েছে কি দিয়েছে, ঠিক আছে? কেননা আমি সব নিজেই গুলিয়ে ফেলেছি, গুলিয়ে গেটে আগেরবার গিফটস দেখাতে গিয়ে অর্ধেকের নাম বলেছি, অর্ধেকের নাম বলতে পারিনি, যাদের নাম বলতে পারিনি তারা হচ্ছে অক্ষুণ্ণ হয়েছে বা তারা কষ্ট পেয়েছে মনে, তাই এবার ঠিক করেছি কারণ আমি কিছু বলার দরকার নেই, তার থেকে গিফটসগুলো দেখিয়ে দেবো, আমার লেটার চুকে যাবে, তাই না? অনেক অনেক ভালোবাসা। শিল্পা ঘোষ লিখছে ইয়েস, আমাকে রিপ্লাই করেছো। আমি অনেককে রিপ্লাই করেছি এই বছর, আমি ভীষণভাবে ট্রাই করেছি যে আমি কাউকে ডিসঅ্যাপয়েন্ট করবো না, একটু আমি চেষ্টা করি আমার এন থেকে যে কতটা এফর্ট দিই। আমি পুরো যেতে পুরো রাস্তা রিপ্লাই করতে গেছি, যে কটা ফোন এসছে আমি সব কটা কল অ্যাটেন্ড করেছি, মানে এখান থেকে ধরো আভনি মল যেতেও তো আমার টাইম লেগেছে, আবার পুরো রাস্তা আসতেও আমি সবাইকে টেক্সট করতে এসেছি। সো আমি অনেককে রিপ্লাই করেছি এবছরে, কিন্তু সবাইকে করতে পারিনি, তো যারা মিস করে গেছি তাদের জন্য আমি এক্সট্রিমলি সরি, এবং সকলকে আমি এখানে বলে দিচ্ছি যে থ্যাংক ইউ সো মাচ, এবং বড়রা আমার প্রণাম নেবে, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। হ্যাপি বার্থডে আন্টি, আমি ক্লাস 5-এ পড়ি, আমি এটা মায়ের প্রোফাইল থেকে লিখছি। ওকে, থ্যাংক ইউ বেটা। আচ্ছা, অরুণিমা পাঞ্চা লিখছে হ্যাপি বার্থডে দিদি। সাগরদীপ পল লিখছে হ্যাপি বার্থডে। এখানেও হয়তো আমি অনেকের টেক্সট মিস করে যাচ্ছি, হয়তো আমি থ্রু করতে পারছি না, এতগুলো টেক্সট তো আমার পক্ষে পড়া র্যান্ডম পসিবল হচ্ছে না, তো সকলকেই কিন্তু আমি আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, ঠিক আছে? খুব ভালো লাগে যখন তোমরা আমাকে এত প্যাম্পার করো। ওকে, গিফটসে পরে আসবো। গিফটসটা ইভেন আমি এই চ্যানেলেই দেখাবো না, দেখাবো যে আমার নিজের পার্সোনাল যে চ্যানেলটা আছে শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস, ওই চ্যানেলে আমি ওখানে যে গল্পটা বলবো আমি গল্পটা বলে নিই, তারপরে গিফটসগুলো নিয়ে আমরা বসবো, আমরা এনজয় করি এই ব্যাপারটা, ঠিক আছে? আর এখানে আমি জানি যে আমরা ভূতের গল্প এনজয় করতে এসেছি, তো চলো আমি একদম আর দেরি না করে একটা ভূতের গল্প বলবো, একটাই বলবো, বেশি বলবো না, কারণ আজকে আমার আর গল্প বলার মুডটাই নেই। মানে আমার বিশেষ করে ভূতের গল্প কেন আর নেগেটিভিটি নিয়ে চর্চা করবো বলো, একটা এত পজিটিভ ডে। সত্যি কথা, আমার সমস্ত ভালোবাসার কাছের মানুষেরা সকলে আমাকে মানে একদম ঘিরে রেখেছে। এত ভালোগুলোর মধ্যে একটা খারাপ আছে, একটা খারাপ আমার, এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এই বছর সকাল থেকে উঠে একটা কারণে প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে আমার
দিদা, আমার দিদা এবারে আমাকে ফোন করতে পারেনি। মানে আমার দিদা হঠাৎ করেই খুব ডিটোরিয়েটেড হয়ে গেছে এবং তার মানে এখন হেলথ কন্ডিশন এমনই, দিদা একেবারে বেডরিডেন এবং কথা বলতে পারছে না। মেন যেটা প্রবলেম হচ্ছে দিদার কথা বলতে পারছে না, কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। আমি এই যে গেছিলাম বললাম কৃষ্ণনগরে তোমাদেরকে লাস্ট উইকে, তো দেখা করে এসেছি। সেদিন যখন দেখেছে না, আমি ফিল করতে পেরেছি যে সে কিন্তু মনে আছে যে আমার সামনে বার্থডে আছে। এবং আমার দিদা তার এন্ড থেকে, আমি মানে আজকে আমার 33 বছর বয়সে আমি পা দিলাম, তো এই 33 আমি 32 ইয়ার্স কোনোদিন আমার দিদার কোনো কলস মিস করিনি। মানে যখন ছোট ছিলাম তখন তো দিদার কাছেই থাকতাম, আর যবে থেকে বড় হয়েছি ফার্স্ট কলটা আমি আমার দিদারই পেতাম, দিদা দাদুরই পেতাম। তো দাদু তো নেই, আজকে হয়ে গেছে বহুদিন। দিদা কিন্তু কোনোদিন কলটা মিস করেনি এবং ফার্স্ট কলটা ধরে ওটাই বলতো যে দোদন তুমি ভালো থেকো, তুমি সুস্থ থেকো, আরো অনেক বড় হও, তোমাকে অনেক আশীর্বাদ করছি। ওইটা দিয়ে আমার না, ওই কলটা দিয়ে আমার দিনটা শুরু হতো। তো এবার আমার একটা প্রচন্ড খারাপ লাগা যে এবার আমি দিদার কলটা পাইনি। হয়তো সবাই আমাকে আরো সবকিছু দিয়ে ভরে দিয়েছে, আমার কোনো কিছুর হয়তো ক্রাইসিস নেই, কিন্তু এই ক্রাইসিসটার কম্পেনসেশন কিছু নেই। মানে এটা আমি কিছু দিয়েই কিন্তু ভরপাই করতে পারবো না। তো এটা একটা খুব খারাপ লাগার জায়গা। তবু আমি বলবো যে উনি যেরকম ভাবে আছেন আমাদের সাথে থাকুন, একটা ছত্র ছায়া। সেটা অনেকে বলে না কথাতে, দেখবে যে এত কষ্ট পাওয়ার থেকে চলে যাওয়াই বোধহয় ভালো। আমি সেটা বলতেও পারছি না, মানে সেটা ভেতর থেকে আসছে না। যেভাবে আছে অন্তত দিদা আছে, সেটাই আমার কাছে অনেক বড় প্রায়োরিটি। দিদা আমাকে একটা খুব স্পেশাল গিফট দিয়েছে, সেটা আমি কারোর সাথে শেয়ার করবো না, সেটা খুব পার্সোনাল, সেটা আমার কাছেই থাক। আর বাকি দিদা একটু সুস্থ থাক, আর একটু এখন আর হয়তো রিকভার জানি না কতটা করতে পারবে, কারণ ওনার যা হেলথ কন্ডিশন আর যা এজ হয়ে গেছে, দিদা এখন আর রিকভার করে ওঠাটা খুব মুশকিল। বাট ঠিক আছে, চলো দেখো কালের চক্রের নিয়মে আমাদের সকলকেই এই ফেজটাতে আসতেই হবে। তো আমি এটা নিয়ে প্রিপেয়ার ছিলাম এবং ঠিক আছে, আমি এটাকে কোপ আপ করে নিয়েছি, বাট কোথাও গিয়ে না নাড়া দিচ্ছে। আচ্ছা, সব কথা পরে বলবো, আগে চটপট চটপট এই কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে আমি এখন যে শাড়িটা পরে রয়েছি, এই শাড়িটা স্পেশাল থ্যাঙ্কস টু জয়ন্তী গাঙ্গুলি। কেন বললাম না, এই শাড়িটা আমাকে প্রমোশনের জন্যই পাঠিয়েছে, কিন্তু কিছু প্রমোশনসও আমার কাছে খুব প্রেশিয়াস, খুব স্পেশাল। কেন বলো তো, অনেক প্রমোশন হয় যে দিদি পাঠাচ্ছে তুমি প্রমোশন করে দিও, আর কিছু কিছু মানুষের প্রমোশনগুলো খুব কিউট হয় অ্যান্ড সেগুলো শুধু প্রমোশনের থেকেও অনেক বেটার ফিল করায়। তো এটা ওয়ান অফ দ্যাম। কারণ এই যে শাড়িটা আমাকে যখন জয়ন্তী পাঠিয়েছে, ও কিন্তু আমাকে বলে পাঠিয়েছে যে দিদি ভাই আমি তোমার কম্বিনেশন, তোমার কম্বিনেশন তোমার চয়েস ওয়াইজ আমি পাঠাচ্ছি, তোমার ইয়েলো কালার ফেভারিট, তো সামনে তোমার বার্থডে আসছে, তো আমি ওটা মাথায় রেখেই তোমার জন্য পাঠাচ্ছি। তো ও যখন আমার চয়েসটাকে মাথায় রেখে, আমার প্রায়োরিটিটাকে মাথায় রেখে ভালোবেসে আমাকে কিছু পাঠিয়েছে, সেটা কিন্তু প্রমোশনসের ঊর্ধ্বে চলে যায়। তো আজকে আমি ওই জন্য ডিসাইড করলাম যে এই শাড়িটা আমি পরবো। এটা একটা সেমি মটকা কম্বিনেশনের শাড়ি আছে। এই আমি একটুখানি, ও একটা লেটার লিখে দিয়েছে আমাকে খুব মিষ্টি করে, একটুখানি বলি। শুনেছিলাম একবার তোমার ইয়েলো কালার খুব পছন্দ, তাই এইবার আমার কালেকশন থেকে তোমার জন্য এই ইয়েলো কম্বিনেশনেরই এটা সেমি মটকা, ওকে, এই সিকোয়েন্সের শাড়িটা দেখো, এখানে একটা খুব লাইট রেড সিকোয়েন্সের ওয়ার্ক আছে, যেটা ভীষণ সুন্দর একটা সফিস্টিকেটেড লুক দিয়েছে শাড়িটাকে। একদম সিম্পল শাড়ি, সোভার শাড়ি, খুব মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এইটা আছে অ্যাভেলেবেল, এবং এত সফট আর নরম। যারা তোমরা হয়তো রেগুলার অফিস গোয়ার্স বা যারা স্কুলে শাড়ি পরো, টিচার্স আছে, তাদের জন্য এটা একটা পারফেক্ট ম্যাচ। তোমরা কিন্তু এরকম একটা শাড়ি ক্লিক করতেই পারো। এটা অসাধারণ দেখতে, এবং এর মানে কাজের প্যাটার্নটা আমার খুব সফিস্টিকেটেড লেগেছে। লম্বা লম্বা করে পুরো হালকা সুতোর কাজ আছে এবং খুব হালকা সিকোয়েন্সের সাথে। তো কাজেই তুমি হালকা কোনো অকেশনেও পরে নাও, এলস তুমি রেগুলার এমনিও রাফ ইউজের জন্য তো এটাকে ইউজ করতেই পারো। এটা এমন কিছু হেভি শাড়ি নয়, একদম লাইট ওয়েট শাড়ি, পুরো বডি হাগিং শাড়ি, বাট তার সাথে একটা সুন্দর গ্লো করছে। আমার অল ওভার এই সেমি মটকা এই সিকোয়েন্স শাড়িটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো তোমরা যদি কেউ চাও, তোমরা এই শাড়িটার জন্য অবশ্যই জয়ন্তীর সাথে যোগাযোগ করে নিতে পারো। 9875376245 এই নাম্বারে। আমি রিপিট করছি, 9875376245।
এই নাম্বারে। যেহেতু শাড়িটা পরেছি তাই আমি শাড়িটার কথাটা স্পেসিফিক্যালি এখানে আগে বললাম। আমি এরপরে আরো কিছু জিনিস দেখাবো। অনেকে আমার উপর রাগ করে বলবে আচ্ছা শ্রেয়াদি তাহলে ওই কি তোমাকে ভালোবেসে পাঠিয়েছে, আমি কি বলিনি তোমাকে আমার বার্থডে গিফট হিসেবে পাঠিয়েছে? আরো কিছু জিনিস আমাকে পাঠিয়েছে, অনেকেই পাঠিয়েছে, সেগুলো আমি দেখাবো। শর্মিষ্ঠাদি পাঠিয়েছে, তৃষা পাঠিয়েছে, সবাই বলেই পাঠিয়েছে যে এটা কিন্তু প্রমোশন কম, তোমার বার্থডে গিফটের জন্য আমরা মানে বার্থডের জন্য আমরা পাঠাচ্ছি। আমি এগুলো সব শো করবো 1 by 1। প্রচুর গিফটস আছে আমার ঝুলিতে, কিন্তু এখানে নয়, সেগুলো আমি আমার চ্যানেল দেখাবো। দিদি বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো জয়ন্তী গাঙ্গুলি আমাকে এই অসাধারণ শাড়িটা পাঠিয়েছে। ও আমাকে বেগমপুরিটা, আমি ওরই শাড়ি তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, যে শাড়িটার খুব ভালো ফিডব্যাক কিন্তু আমি তোমাদের থেকেই পেয়েছি। সবাই বলেছে যে দিদি অসাধারণ, যেমন সুন্দর সফট কোয়ালিটি তেমন সুন্দর সুতোর কাজ এবং নিখুঁত শাড়িটা, ঠিক যেরকম বেগমপুরিটা ছিল না, এই শাড়িটাও ভীষণ সুন্দর এবং ভীষণ মানে একদম নিখুঁত কাজের শাড়ি, আমার অসাধারণ লেগেছে। তো তোমরা যারা এরকম সফট শাড়ি পছন্দ করো তারা কিন্তু ডেফিনেটলি জয়ন্তীর সাথে যোগাযোগ করে নিতে পারো। ওকে, আচ্ছা এবারে আর দেরি না করে চলো গল্পটা স্টার্ট করি, কারণ এখানে গল্পটা শেষ করে আমি আবার ওখানে যাব। সুচিতা মজুমদার লিখছে দিদি তোমার নেকলেসটা দারুণ, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার এই বছরের কালেকশন, আই মিন টু সে। আচ্ছা, গত মাসে 23 তারিখে আমার দিদুনকে হারিয়েছি, আমার জীবনে এমন একজনকে আমি হারিয়েছি যার স্থান, কে লিখছে দেবপ্রিয়। ওকে, কেউ নিতে পারবে না, খুব কষ্ট পাই প্রতি মুহূর্তে, ঘুমোবার আগে চোখে জল আসে। আচ্ছা কমেন্টটা চলে গেল, তারপরে আমি আর পেলাম না। আচ্ছা যাই হোক দেবপ্রিয়, তুমি আমি তোমার জায়গাটা একদম ফিল করতে পারছি। মানে আমি যেহেতু লাস্ট উইকেই দিদাকে এতটা খারাপ দেখে এলাম, মানে আমি কতটা সাফার করেছি সেটা আমি জানি। মানে আমিও নিজের চোখে জল ধরে রাখতে পারছিলাম না, আমি খুব সাফার করেছি। মানে আমার দিদাকে আমি এইভাবে কখনো এক্সপেক্টই করতে পারিনি। মানে আমি গেছি না, থমকে গেছি, গিয়ে ওইভাবে দিদাকে দেখেছি। দিদার পুরো মানে আস্তে আস্তে দেখবে মানুষ যখন শরীরটা বিছানায় পড়ে যায় আস্তে আস্তে কুচকে যেতে থাকে, ছোট হতে থাকে। তো দিদাকে না আমি ওইভাবে দেখে আমি পুরো শকড। তারপরে একটা মানুষ যাকে আমি এত সম্ভ্রমে দেখেছি, লাইক আমাদের আজকালকার দিনে মেয়েদেরকে ছেড়ে দাও, আমরা তো অনেক অন্যরকম মেয়ের হয়ে গেছি, কিন্তু দিদার সারা জীবন আমি দেখেছি ওই আট পরে ঘরোয়াভাবে শাড়ি পরতেন, এবং মানে এতটাই স্পেসিফিক্যালি আঁচল টাচলের ব্যাপারে এতটাই স্ট্রিক্ট ছিল যে একটু নড়া যাবে না, এদিক থেকে ওদিক হবে না, মানে পা থেকে একটু কাপড় উঠে গেলে অস্বস্তি বোধ করতেন। সেই মানুষটাকে যখন মানে সে থাকতে পারছে না গরমে, তাকে একদমই অন্যভাবে রাখতে হচ্ছে এসিতে সারাক্ষণ, তো সেই জিনিসগুলো না আমাকে খুব হ্যামার করতে থাকে যে আমি এটা কি দেখছি, কাকে দেখছি। এবং তখনই আর এই উপলব্ধিগুলো আসে যে মানুষের অন্তিম পরিণতিটা সত্যি কি খারাপ, কি মারাত্মক। একদিকে সত্যি এটা ঠিকই কথা যে এত কষ্ট না পাওয়াটাই আমাদের কাছে কাম্য, বাবা সুস্থ শরীরে যার কাঁধে উঠে চলে যাওয়াটাই অনেক বেটার। আবার কোথাও নিজের মানুষটাকে না ছাড়াটাও খুব মুশকিল, বা ওটা অত সহজে বলা যায় না। যাই হোক, আমি আর ওই প্রসঙ্গটা টানবো না, কারণ ওই প্রসঙ্গটা টানলে আমি ওটার মধ্যে ঢুকে গেলে আমি আর বেরোতে পারবো না। মানে ওটা আমার কাছে একটা বিরাট জায়গা। এবং মানে আমি জাস্ট এই বার্থডেটাতে একটা জিনিস, মানে আমার সকালবেলা থেকে যে জিনিসটার জন্য আমি সারাটা দিন রিপেন্ট করে গেছি, যে আজকে আমাকে দিদা একবারও ফোন করলো না। মানে যে মানুষটা আমাকে এতগুলো বছরে সবার আগে বোধহয় ফোন কলটা করেছে এবং বলেছে যে মানে আমাকে এত আশীর্বাদ দিয়েছে, উইশ করেছে, ঠিক আছে সে হয়তো মনে মনে করছে, সে হয়তো আজও উপলব্ধি করছে যে আমার বার্থডে আজকে, এবং হয়তো এতটাই আশীর্বাদ আছে আমার মাথার ওপর তার, কিন্তু হয়তো খালি মুখে প্রকাশটা করতে পারলো না, সে এখন আর কথা বলার মতন জায়গাতে নেই। এনিওয়েজ, খুব সুন্দর লাগছে লিখছে সুচিব্রতা, একটা কথা বলবো, মনকে শক্ত করে মানিয়ে নাও। হ্যাঁ সেটাই, আর তো কোনো অপশন নেই, রাইট। আচ্ছা, স্বর্ণব লিখছে বিগ ফ্যান দিদি, আমার নামটা প্লিজ নাও। স্বর্ণব দত্ত, চলো তোমার নামটা নিয়ে নিয়েছি। আজকাল চতুর্দিকে কত বৃদ্ধাশ্রম, কিন্তু আমরা ভাবতেও পারি না গো ঠাকুমা দিদিমাদেরকে বৃদ্ধাশ্রমে দেখার কথা। সেই তো না, এটা জানি না, এটা ডিপেন্ড করে তোমার বাড়ির কালচার কিরকম, তোমার বাড়িতে তুমি কিরকম ভাবে, তোমার আপব্রিঙ্গিং, তোমার বন্ড কতটা তৈরি হচ্ছে। আজকাল দেখবে আমি সবসময় একটা কথা বলি যে প্রচুর মানুষের একটা ব্যাপার আছে যে না, বাচ্চা দেখি বাচ্চার মতোই হয়তো মেট্রনের কাছে বা আয়া মাসি যারা থাকে তাদের হাতে হাতে বড় হয়ে যাচ্ছে,
বাড়িতে হয়তো তারা বড় ঠিকই হয়ে যাচ্ছে, কিন্তু তাদের বাবা মার সাথে সেরকম কানেকশনই নেই। অনেক বাচ্চাই আছে এখন দিদা দাদুর সাথে বেশি ওভার কানেক্টেড, তারা ওখানেই বড় হচ্ছে তাদের হাতে। মা বাবা কিন্তু যে যার নিজের অফিস বা জব লাইফ নিয়ে ব্যস্ত রয়েছে। তো বাড়িতে ফিরে বাবা মাকে একদম কাছে পাচ্ছে, সবসময় মা রান্না করে মুখের সামনে ধরছে, সারাক্ষণ মাকে জ্বালাতন করছে, তারপরেও যেখানে বন্ডিং বিল্ড হচ্ছে না, তারপরেও যেখানে মানুষকে বৃদ্ধাশ্রমে যেতে হতে পারছে, তো সেখানে যদি মা বাবার সাথে প্রথম থেকে এতটা ডিটাচমেন্ট তৈরি হয়ে যায়, তার পরিণতি আমি জানি না ভবিষ্যতে আরো খারাপের দিকে যেতে পারে। তাই এর থেকে ভালো যে আমরা একটা মানে কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করাটা আমার মনে হয় দরকার, বা সেই রিলেশনশিপটা বা ওর আহমিয়তটা তো বোঝাতে হবে না বাচ্চাকে যে কতটা ইম্পর্টেন্ট হয় রিলেশনশিপগুলো। তো সেটা ডিপেন্ড করে, ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারি করে। যাই হোক, আমি ওসবের মধ্যে ঢুকছি না। তো এবার আমি আজকে ফার্স্ট যে স্টোরিটা, সেই স্টোরিটাতে যাচ্ছি। পৌলমি লিখছে, হ্যাপি বার্থডে সুন্দরী, খুব ভালো থাকো আর আরো আরো সুন্দর থাকো। ও দ্যাটস গ্রেট। হ্যাঁ, এটাই কামনা কর, কারণ কি বলতো, বয়সটা তো বাড়ছে ধীরে ধীরে, বেশ বুড়ি হওয়ার দিকে এক পা বাড়িয়ে দিয়েছি, বুঝেছিস? তো বুড়ি হতে যাচ্ছি, তো এখন মন থেকে ভালো থাকাটা, মন থেকে ইয়াং থাকাটা এবং গ্লো করাটা খুব বেশি দরকার। আদারওয়াইজ আবার সেটা মনটাও বুড়িয়ে গেলে না, সার্বিকভাবে বুড়িয়ে গেলে জীবনে চলাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো সেটাকে মসৃণ রাখার জন্য, জীবনটাকে এনজয় করার জন্য মনে প্রাণে ভালো থাকাটা এবং সুন্দর থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, হ্যাঁ আগামীকাল ঝড় আসছে তো জানি, কি আর করা যাবে, এখন ফেস করতে হবে। আচ্ছা, অমৃতা বিশ্বাস লিখছে, হ্যাপি বার্থডে মাই সুইট হার্ট, থ্যাংক ইউ। আমার নামটা নিচ্ছ না কেন? রুমি চক্রবর্তী, গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে দিদি। এই তো তোমার নামটা নিয়ে নিয়েছি। আচ্ছা, পৌলমী দাস লিখছে, কালকে আমার বার্থডে, হ্যাপি বার্থডে পৌলমী ইন অ্যাডভান্স। অনেক ভালো থাকো আর খুব ভালো করে কাটাও। তবে কালকে তো তুমি বাইরে কোথাও যেতে পারবে না, কিছু আউটিং প্ল্যান করতে পারবে না, যেহেতু ঝড়টর আসছে, তাই বাড়িতেই থাকো আর বাড়িতে থেকে ভালো করে খাওয়া দাওয়া করো, এনজয় করো, দ্যাটস ইট। আর আমি পরে আমার বার্থডে সমস্ত ছবিগুলো, আজকে সারাদিন কি কি করেছি, কত মজা করেছি, সব আমি পরে শেয়ার করবো তোমাদের সাথে ডেফিনেটলি। তো তোমরা দেখো, আর তখন আবার তোমরা আমাকে কনগ্রাচুলেট করে দিও, আর কি বলবো, দ্যাটস ইট। ওকে, এবার যাই গল্পে, আর কথা বলছি না। হ্যাঁ, এই যে গল্পটা, এটা আমাকে মিতা আন্টি শেয়ার করেছিল 2-1 দিন আগে। তো আমি ডিসাইড করে রেখেছিলাম যে আমি ফেসবুকে একটা ভূতের গল্প নিয়েই আসবো এবং বার্থডে দিনে আমি একটা ভূতের গল্প বলবো। তো এখানে ভূতের গল্পটা শেয়ার করব বলে এই গল্পটা সিলেক্ট করা আমার, এবং এটা মারাত্মক একটা ভয়ের ঘটনা, অন্তত আমাকে যেটা ভীষণভাবে নাড়া দিয়েছে। ঘটনাটা ঘটেছে হচ্ছে তোমার, এটা বাংলাদেশের ঘটনা। তো তখনকার দিনে বাংলাদেশের খুলনা জেলাতে একটা বর্ধিষ্ণু পরিবার, শুধু বর্ধিষ্ণুই নয়, দে আর ভেরি লিটারেট অ্যাজ ওয়েল, মানে একটা এডুকেটেড, একটা ফাইন্যান্সিয়ালি বেশ স্টেবল, এরকম একটা ফ্যামিলি, এবং পরিবারটার মধ্যে একটা অন্যরকমই কালচার ছিল। তো ওই পরিবারে মানে বড়রা যেটা বলবে একদম, বাচ্চারা পুরো অবিডিয়েন্ট, তারা কখনো বড়দের কোনো কথার অমতে চলে না, প্রত্যেকটা কথা বাধ্য হয়ে শোনে, এরকম টাইপের একটা পরিবার আর কি। তো খুলনার একটা বেশ নাম করা পরিবারের ঘটনা। তো ওই পরিবারের সব থেকে ছোট ছেলে যে তন্ময় পড়াশোনার সূত্রে প্রথমে ঢাকাতে আসে, এবং ওখানে পড়াশোনা শেষ করার পর তন্ময় কিন্তু ঢাকাতেই কিছু একটা কাজ করতে শুরু করেছিল। তো একদিন তন্ময় বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে হঠাৎ করে সকলের ওপর তো মানে যেন একটা কি বলবো বজ্রপাত হয়েছে যে ও বিয়ে করে এসেছে। তন্ময় রুমি বলে একটি মেয়েকে বিয়ে করে এনেছে, এবং তন্ময়রা হচ্ছে মুখার্জি, যেখানে রুমির সারনেম হচ্ছে ঘোষ। তো আমরা আজকালকার দিনে এইসব না মানলেও আমরা জানি যে আগেকার দিনের বিশেষ করে ব্রাহ্মণ পরিবারে এই বিষয়গুলো খুব বেশিভাবে মানা হতো, এবং এই উঁচু জাত নিচু জাত এই ব্যাপারগুলো ছিল। তো যেহেতু ওরা কট্টর হিন্দু, এবং বললাম যে বর্ধিষ্ণু হলেও এডুকেটেড হলেও এদের কিন্তু মানে ওই জাতপাতের ব্যাপারটা বা সেই ডিসক্রিমিনেশনের মেন্টালিটিটা কিন্তু ছিল। তো সেই কারণে ওই বাড়ির যে আর কি ছেলেটির জেঠু হচ্ছে সম্পর্কে, তো সেই জেঠু উনি কিন্তু বেঁচে ছিলেন, মানে ওই জেঠুই হচ্ছে ওই বাড়ির সবার বড়। কেননা তার ওপরে যে দাদুরা ছিলেন, দাদুরা মারা গেছে, 3টে প্রজন্মের ঠাকুমারা বেঁচে আছে, কারণ ঠাকুমাদের যেহেতু আগেকার মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে হতো, হয়তো অনেক বয়সে বড় লোকের সাথে বিয়ে হতো, সেই কারণে দাদুরা মারা গেছেন, কিন্তু ঠাকুমারা পরপর বেঁচে আছে। এবং এই তন্ময়ের যে নিজের ঠাকুমা, সেই ঠাকুমার একটা কোথাও দৃঢ় বিশ্বাস ছিল
তন্ময়কে অসম্ভব উনি ভালোবাসতেন, উনি ওকে কর্তামশাই বলে ডাকতেন। মানে ঠাকুমা ও দাদুর মৃত্যুর পরে তন্ময় হয়েছে এবং তন্ময় সবার ছোট ওই বাড়িতে। তো ঠাকুমা সবসময় বলতেন যে তন্ময় হচ্ছে আমার কর্তামশাই ফিরে এসেছে। হয়তো কোনো সিমিলারিটিস উনি ওর মধ্যে পেয়েছেন বা কোনো কিছু হয়তো উনি ফিল করতে পেরেছেন, তো উনি ওকে সবসময় কর্তামশাই বলেই ডাকতেন এবং সবসময় ওকে অসম্ভব ভালোবাসতেন। তো জেঠু তো একদম বেঁকে বসেছে যে কিছুতেই আমি রুমিকে মানে মানবে না, কেননা ও প্রথম কথা হচ্ছে ঘোষ, আর দ্বিতীয় কথা হচ্ছে মেন যেটা ইস্যু হচ্ছে যে আমাদের অমতে আমাদেরকে না জানিয়ে বিয়ে, মানে তখনকার দিনে এটা কেউ ভাবতেই পারে না, এরম একটা ব্যাপার। তো ঠিক আছে, উনি তো মানবেন না, ত্যায্য পুত্র করতে হবে, তাকে বাড়ি থেকে একদম সবাই মিলে তাড়িয়ে দিতে পারলে বাঁচে তন্ময় রুমিকে। তো ওই ঠাকুমা বেঁকে বসলেন। ঠাকুমা বললেন আমি কিছুতেই আমার কর্তামশাইকে একা ছাড়বো না, আমি কর্তামশাইয়ের সাথে তাহলে বেরিয়ে যাবো এই বাড়ি থেকে। তো জ্যাঠামশাই এতটাই স্টাবন ছিলেন, উনি তখন বলছেন যে তোমাকেও যদি বেরিয়ে যেতে হয় ঘর থেকে তাহলে আপনিও বেরিয়ে যান, কিন্তু কিছুতেই আমি এই বিয়ে মানবো না, তো মানবই না। তো কি হবে, বাধ্য হয়ে ওই তন্ময় রুমি বেরিয়ে গেল। তন্ময় রুমির সাথে ঠাকুমাও ব্যাগপত্র পোটলা পুটলি গুছিয়ে নিয়ে সেও তার যাবতীয় সম্পত্তি নিয়ে বেরিয়ে চলে যায়। তো বললো তাহলে ছেড়ে দে, আমি ঢাকাতে ওখানে আমার শোয়ের বাড়ি আছে, আমি আমার শোয়ের বাড়িতে গিয়ে উঠবো। তো শোয়ের বাড়িতে ওঠে। প্রথমে তো সইকে দেখে বিশাল খুশি, কিন্তু তারপরে তো বোঝাই যাচ্ছে যখন দেখেছে যে ওরকম নাত বউ নিয়ে এসে উঠেছে, একটু মানে কিছুটা একটু ইরিটেটেড হয়েছে, বা হয়তো ওনারা কিছু বুঝতে পেরেছেন যে তারা অতটাও স্বাভাবিকভাবে বিষয়টাকে নিতে পারছে না। তো ঠাকুমা তখন তন্ময়কে ইমিডিয়েটলি বলেন যে বাবা এখানে কিন্তু আমাদের বেশি দিন বাস গাড়লে চলবে না, আমাদেরকে কিন্তু তুমি তাড়াতাড়ি একটা বাড়ি দেখো এবং বাড়ি দেখে আমরা এখান থেকে কোথাও একটা ভাড়া শিফট করে যাবে, এরকম প্ল্যান করছে। তো তখনকার দিনে মানে আমাকে আন্টিও বললো যে জানিস তো তখন কি হতো যে সবাই তো নিজের নিজের বাড়ি করে বড় বড় বাড়িতে থাকতো নিজের নিজের পরিবারের সাথে, ওই কর্মসূত্রে এদিক ওদিক কেউ যদি কোথাও থাকতো ওই মেস বাড়ি বা ছেলেরা সব একসাথে হয়তো রয়েছে, কিন্তু কেউ যদি কর্মসূত্রে বাইরেও থাকতো বউদেরকে কিন্তু নিয়ে চট করে শিফট করতো না, তারা কিন্তু সেই বাড়িতেই থাকতো। তো তখন ভাড়া পাওয়া ব্যাপারটা একটু ডিফিকাল্ট ছিল ওই অঞ্চলে। তো তবু ওরা কিছু ভাড়া টাড়া খুঁজছে, কিন্তু সেরকম সুইটেবল কিছু পাচ্ছে না। তো কি করবে, এবার ঘুরতে ঘুরতে তন্ময় একজনের থ্রুতে একটা বাড়ির খোঁজ পায়, কিন্তু সেই সময় তন্ময় বা রুমি দুজনে এমন কোনো চাকরি করছে না বা এতটাও তারা মানে আর্থিকভাবে সমর্থ নেই তাদের, যে আর্থিক সামর্থ্যটা এতটা তাদের নেই যে তারা একটা বাড়ি কিনে নিতে পারবে। তো তখন কি করবে, ওরা ডিসাইড করলো যে ঠাম্মাকে বলি যে ঠাম্মা তুমি আর রুমি নাই যেন তেন প্রকারে তোমরা ওই বাড়িতেই আবার প্রিভিয়াসলি গিয়ে ঢোকো, কেননা আমার পক্ষে এখন ভাড়া বাড়ি ছাড়া বাড়ি কেনা সম্ভব না, আর আমি ভাড়া বাড়ি পাচ্ছি না। তো ঠাকুমা তখন বললেন যে আরে বাবা আমি কি এত বোকা নাকি, এই দেখ বলে পুঁটলি থেকে এত গয়না বার করেছে, দিয়ে সমস্ত গয়না ঠাকুমা দিয়ে দেন ওদেরকে যে তুই এই সমস্ত গয়না গাটি বেচে বাড়িটা কিনে নে, কারণ আমি তো এমনিতেই আমি আর কদিন আছি, তো রুমি আর তুই আমি তোদেরকেই এই সমস্ত কিছু দিয়েই যেতাম, তো আজকে যদি তোদের এটা টাকা লেগে যায়, তোদের যদি মাথার উপরে ছাদটা হয়ে যায় তাহলে আমার আর কিসের ক্ষতি, তো তোরা সমস্তটা নিয়ে নে। তো তখন ঠাকুমার যাবতীয় গয়না গাটি সমস্ত কিছু যা ছিল ওই সব বিক্রি টিক্রি করে টাকা জোগাড় করে ফাইনালি একটা বেশ বড় সড়ো বাড়ি, জমি শুদ্ধ বাড়ি হাঁকিয়ে বসলো হচ্ছে তন্ময় আর রুমি। এইবার ওই যে বড় বাড়িটা ওরা নিল, বাড়িটা হচ্ছে কিছুটা এল শেপের, তুমি ঢুকছো সামনেটা মাঝখানটা উঠোনের মতন, এক সাইড দিয়ে পরপর পরপর রুমগুলো স্টার্ট হচ্ছে এল এর মতন। তো পরপর যদি তুমি রুমগুলো দেখো, প্রথমেই দুটো বড় বড় গেস্ট রুম টাইপের রয়েছে, তারপর একটা বিরাট বড় হল রুম টাইপের আছে, মানে একটা ডাইনিং বা হল স্পেসের মতো আছে, আর তার একদম লাস্ট প্রান্তে গিয়ে বাথরুম, আর বাইরের দিকে একটা টালির ঘর মতন করা উঠোনের এক পাশে, সেটা ভেঙে দেওয়া। তো যার কাছ থেকে ওরা বাড়িটা কেনে, তো ওরা জিজ্ঞাসা করে যে এই বাড়িটা কারদের বাড়ি ছিল, তো তখন বলে আমার মামা মামির বাড়ি ছিল, একটা অ্যাক্সিডেন্টে মামা মামি এবং মামার তো ভাই ওই তিনজনেই মারা যায় একটা অ্যাক্সিডেন্টে, একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল রাস্তায়, তো তিনজনেই একদম স্পট ডেড হয়ে গেছিল। তারপরে এই বাড়ির মালিকানা বলতে পারেন আমার হাতেই এসে পড়েছে, কারণ আর ওনাদের তিন কুলে কেউ নেই।
তো আমি এখন এই বাড়ি নিয়ে কি করব, আমার তো নিজস্ব সমস্ত বাড়ি আছে, জমি জমা আছে, তাই আমি এই বাড়িটা বিক্রি করে দিচ্ছি। তো তখন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে বাড়িতে রান্নাঘর নেই কেন, মানে বাড়িটাতে তোমার ঘর আছে এতগুলো, কিন্তু বাড়িটাতে কিন্তু কোনো রান্নাঘর নেই। তো তখন উনি দেখান যে ওই যে বাইরে টালির ঘরটা, ওই ঘরটাতে ওরা রান্না করতো, তো কোনো কারণে হয়তো ঘরটা ওদের মানে অন্য কোনো রিকনস্ট্রাকশন বা কিছুর প্ল্যানিং হয়তো ছিল, যার জন্য ভেঙে দিয়েছে ঘরটা। তো এই বলে ওদের বাড়িটা বিক্রি করা হয়েছিল। আর ওপরে দোতলাতেও কিন্তু দুটো ঘর ছিল, মানে এলের যে শেপটাতে, মানে শর্ট আর্ম যে দিকটাতে ছিল সেই আর্মটাতে, মানে যেরকম বললাম পরপর দুটো বড় বড় ঘর আছে গেস্ট রুম টাইপের, তার ঠিক ওপরে প্যারালেলি আরো দুটো ঘর ছিল দোতলার। কিন্তু বাকি যে আরেকটা লং আর্ম অফ এল যদি আমি ধরে নিতে পারি ওটাকে, ওই সাইডটা, ওই পার্টটা কিন্তু পুরোটা হচ্ছে ওপেন স্পেস, মানে ওখানটা হচ্ছে পুরো ছাদ তোমার, ওই জায়গাটাতে কিন্তু কোনো মানে ঘর তোলা নেই। আর এই যে দোতলার যে ছাদটা, সেই ছাদের ওপরে ওঠা যায় না, সেখানে কোনো সিঁড়ি নেই। তো ওরা মোটামুটি একটু দেখে শুনে নেয়, সব বুঝে টুঝে নেয়। এমনি বাড়িটা ভীষণ সুন্দর, একদম সুন্দরভাবে কনস্ট্রাক্ট করা আছে, শুধুমাত্র রান্নাঘরটা নেই। তো রুমি আর ঠাকুমা দুজনে মিলে ডিসাইড করলো যে ওদের তো আবার দুটো রান্নাঘর লাগবে, একটা নিরামিষ একটা আমিষ, কারণ মোটামুটি উনি না ওনার নিজের সমস্ত কিছু নিজে অ্যারেঞ্জ করে নিতেন। মানে তখনকার দিনে ঠাকুমা মানে কিন্তু সে এখনকার দিনে থুত্তুরে বুড়িদের মতন ব্যাপার নয়, তখন কিন্তু সে প্রচুর শক্তপোক্ত এবং নিজের সব রান্না বান্না নিজেই করতো, এবং কখনো ছানার ডালনা পনির এই সমস্ত উনি করতেন। আর মেয়েটার পোর্শনে তাহলে ওখানে মাছ মাংস ওগুলো রান্না করবেন। তো ওরা একদম ঘরটাকে, ওই বড় হল ঘরটাকে মাঝ বরাবর ভাগ করে নেয়। একটা পোর্শনে ঠাম্মা নিজে রান্না করতে শুরু করে, আর একটা পোর্শন রুমিকে দেওয়া হয়েছিল, ও ওই পোর্শনে রান্না করবে। আর ঠাকুমা বলে একটা নিচে ঘর তোমরা একটা গেস্ট রুম হিসেবে রাখো, আর সামনের বড় ঘরটাতে আমি থাকবো নিচে, আর তোমরা হাজব্যান্ড ওয়াইফ ওপরে চলে যাবে, তোমরা দোতলার ঘরে থাকো। মানে দোতলার ঘরটা একটু ওরাও নিলিবিলিতে থাকবে, ওরাও একটু স্পেস পাবে। এবং উনি ভীষণ আন্ডারস্ট্যান্ডিং ছিলেন, ওই মানে ভীষণ ভালো একজন মহিলা ছিলেন, যে নাতি আর নাতবু কে খুব প্যাম্পার করতেন, তাদেরকে সবসময় আগলে রাখতেন, সবসময় না তাদের প্রতি একটা মানে কেয়ারিং একটা অ্যাটিটিউড, তাদেরকে একটু স্পেস দেওয়া। কেন এখনকার দিনে অনেকের অভ্যাস হয়ে গেছে কি, যে হাজব্যান্ড ওয়াইফকে স্পেস পেতে দেখলে তারা রেগে যায়, কিন্তু তখনকার মানুষদের মানসিকতা কিন্তু অন্যরকম ছিল, তারা আরো স্পেস দিত, যে যাও তোমরা এখন নতুন বিয়ে হয়েছে, মানে মজা করতেন, ঠাট্টা করতেন, মস্করা করতেন, একটু এই ধরনের মানুষ ছিলেন, মানে ভীষণ ভালো মানুষ ছিলেন। তো এবার যথারীতি ওরা ওপরে শিফট করে, আর ওই নিচের ঘরে ঠাকুমা থাকতো, আর ওখানে ওরা রান্না করতো। এবার প্রথম যে ঘটনাটা ওই বাড়িতে ওদের ঘটে, 2-3 দিন থাকার পর ঠাকুমা বলছে আমার নিরামিষ হেসেলের তোমার বড়ি শেষ হয়ে গেছে, তো যাও বৌমা তুমি বড়ি দিয়ে আসো। তো ও বড়ি দেবে বলে ওপরে গিয়ে, ওই যে বললাম ও দুটো ঘরের পাশটা পুরো খোলা ছাদ, ও ওই ছাদে একটা টান টান করে কাপড় বিছিয়ে বড়ি দিচ্ছে। হঠাৎ করে না চিৎকার করে ও নেমে আসলো। ঠাকুমা বলছে কি হয়েছে, কি হয়েছে, ভয় পেয়েছো, কি হয়েছে বাবা? তখন বলছে যে আমার পিঠের মধ্যে না কে যেন গুম করে একটা কিল মারলো জানো। তখন বলছে তো তোমার মনের ভুল হবে, কে তোমাকে কিল মারবে, আমি তো ওপরে যাইনি, আর বাড়িতে তো এখন আর কেউ নেই, চলো আমি তোমার সাথে গিয়ে বসছি, আমি বসে থাকি, তুমি বড়ি দাও। তো ঠাকুমা তখন ওকে নিয়ে ওপরে আসে এবং বসে থেকে বড়ি দিয়ে তারপর ওরা নিচে যায়। তো যখন বেলা বেড়েছে, তখন 1:30-2 বাজে হয়তো, ঠাকুমা বলছে যে চলো এবার তোমার বেলা পড়ে যাবে, তুমি বড়িগুলো, লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে ওনাদের দুজনের, তো তুমি বড়িগুলো যাও ওপর থেকে তুলে নিয়ে এসো। এবার যখন বড়িটা তুলতে গেছে, ওপর থেকে মেয়েটা আরো মানে ভীষণ চিৎকার করছে। ঠাকুমা তাড়াতাড়ি ওপরে গিয়ে দেখছে বড়িগুলো তো সমস্ত লন্ড ভন্ড করে এদিক ওদিক ছত্রাকার করে ফেলা, তার সাথে যে কাপড়টার ওপরে বড়িগুলো দেওয়া হয়েছিল, কাপড়টার এরকম ফালা 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 করে কাটা। তো ঠাকুমা অবাক হয়েছে একটু, কেন দিয়ে মানে উনি বুঝতে পারছেন যে ধরো বাঁদর বা অন্য হনুমান টনুমান এলেও কি হবে, ওরা বড়িগুলোকে লন্ডভন্ড করেছে ঠিক আছে, কিন্তু কাপড়টা ওরকম ভাবে ফালা ফালা করে ছিঁড়বে কি, মানে হনুমানে কি জানি হতেও পারে। তো যা নতুন বউ, ও যাতে ভয় না পায়, তো ঠাম্মা তখন রুমিকে বলে যে বাবা তুই না শোন, চুল টুলগুলো একটু বেঁধে টেঁধে থাকিস, এরকম চুল খুলে টুলে সন্ধ্যের দিকে এই ছাদের টাদের দিকে আসিস না, আর এইসব নিয়ে চিন্তা করিস না, এটা হনুমানের কীর্তি হবে, ওরাই বোধহয় সব লন্ডভন্ড করে কাপড় টাপড় ছিঁড়েছে, চল চল নিচে চল। তো ওনাকে বুঝিয়ে সুঝিয়ে রুমিকে নিয়ে উনি চলে আসেন নিচে। এরপরে একটা রবিবার,
সানডেতে আগেকার দিনে দেখবে সানডে মানেই একটু মাটন রান্না হওয়ার একটা কিন্তু প্রবণতা আমাদের প্রত্যেকের বাড়িতে ঘরে ঘরে ছিল। এখন তো পাল্টে গেছে সবকিছু, এখন এত দামও বেড়ে গেছে, প্লাস মানুষের এত ডিজিজ যে মাটন খাওয়া আমরা মোটামুটি ছেড়েই দিচ্ছি, কমিয়ে দিচ্ছি। কিন্তু আগেকার দিনে মানে রবিবার মানে একটু খাসির মাংসের ঝোল আর ভাত হবে, দুপুরটা জমিয়ে খাওয়া হবে, এই টেন্ডেন্সিটা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে ছিল। তো সেই যথারীতি রবিবারে দুপুরবেলাতে তো ছেলেটি বলেছে যে মানে তন্ময় বলেছে যে আমি একটু খাসির মাংস নিয়ে আসি, তাহলে তুমি রান্না করো। আর ইয়েকে জিজ্ঞেস করেছে তুমি কি করবে, তো ঠাকুমা বলেছে আমি ছানার ডালনা করব। বেশ, তো যা যা লাগবে সবও বাজার করে এনে দিয়েছে, দুজন দুদিকে রান্না করছে। উনি কিন্তু খুব আপডেটেড মাইন্ডেড। দেখো অনেকে তাকে গন্ধ সহ্য করতে পারি না, বৌমাকে করতে দেবো না, এরম অ্যাটিটিউডের। ওনার কিন্তু সেসব কিছু নেই, তুমি ও পাশটা করো আমি এ পাশটা করি, ওই ছোঁয়া নাড়াটুকু একটু মানতেন। ওই এক একজনের যে অতিরিক্ত থাকে যে না না বাবা এক হেসেলে করবো না, বা ওদিক থেকে গন্ধ আসছে আমি সয়ে যাচ্ছি, টাচ লেগে যাচ্ছে তো আমি সয়ে যাচ্ছি, ব্যাপারটা সেরাম না। তারপরে অনেক সময় উনি বাটি ঘটি অনেক আলাদা করে নেয়, ওনার অত বাটি ঘটিরও বাদ বিচার ছিল না। তা উনি হঠাৎ করে ওনার হয়ে গেছে, বৌমাকে বলছে যে ওরে আয় একটু আমি ছানার ডালনাটা করলাম, তোরা একটু খেয়ে দেখ। মানে যা রান্না করতেন উনি ওদেরটা তো নিতে পারতেন না, কারণ ওরা তো আমিষ খেত, কিন্তু উনি যা রান্না করতেন পনির ছানা ওই সমস্ত দোকলা টোকলা সব ওদেরকে পাঠাতো। তো উনি বললেন যে তুই একটা বাটি নিয়ে এদিকে আয়, আমি তোকে একটু ছানার ডালনা দেবো। এবার মেয়েটা আনতে গিয়ে রুমি পাটা দেখছে চিটচিট করছে, পাটা তুলে দেখছে মানে ওর হেসেল থেকে পুরো একদম ঠাকুমার হেসেল পর্যন্ত ড্রপ 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 বড় 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 ড্রপ এরকম রক্তের ফোঁটা একদম ওই ঠাকুমার হেসেল পর্যন্ত, যেখানে উনি বসে রান্না করছেন ওনার পেছন পর্যন্ত ওইভাবে পড়ে আছে। এবার ও তো দেখে বলছে এবার এ কি, এটা কিভাবে হলো, এগুলো কি এরকম টাটকা একদম তাজা রক্তের ড্রপ কোথা থেকে এলো। এবার চিৎকার চেঁচামেচি শুনে স্বাভাবিক তন্ময়ও দৌড়ে এসছে। তন্ময় এসে তাড়াতাড়ি করে সিচুয়েশনটা দেখে হ্যান্ডেল করার জন্য বলছে আরে আরে ওই খাসির মাংস এনেছিলাম না আজকে, মাংসের প্যাকেট থেকে বোধহয় রক্ত টক্ত পড়েছে তাহলে হবে। এবার মেয়েটা বলছে যে মাংসের প্যাকেট থেকে রক্ত পড়েছে, তো তুমি কিভাবে নিয়ে এসছো প্যাকেটটাকে, ওই ঠাকুমার ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে এসছো কেন, ঠাকুমার ওই হেসেল পর্যন্ত ওই সাইড অব্দি কেন চলে গেছে রক্তের ওই দাগগুলো বা ড্রপগুলো, ছিচি ছিচি, এ তো মহা মুশকিল। তো তখন এবার যাই হোক তন্ময়ের ওপরেই সবার রাগটা গিয়ে পড়লো। এবার তন্ময় কোথাও ভেতর ভেতর এই জিনিসটা রিয়েলাইজ করেছে যে না আমি তো জিনিসটাকে সামাল দেওয়ার জন্য বা যাতে কেউ ভয় না পায় ওই জন্য কথাটা ঘোরালো, কিন্তু ও তো প্যাকেটটা এনে একদম স্ট্রেট একটা সাইড দিয়ে গিয়ে জাস্ট রেখে দিয়েছে এবং প্যাকেট থেকে কোনো রক্ত পড়ছিলই না। অত বড় বড় ওরকম রক্তের ফোঁটা, একদম তাজা টাটকা রক্তের ফোঁটা, তাও পুরো একদম ওই ঠাকুমার হেসেল পর্যন্ত কি করে গেল। তো এটা নিয়েও ওর মনের মধ্যে অনেক কথা চলেছে, কিন্তু ও কিছু বলছে না, কারণ ও জানে যে আমার মানে ঠাকুমার যেটুকুনি অ্যাসেট ছিল সমস্ত কিছু আমাকে দিয়ে দিয়েছে, আমি সব বিক্রি বাট্টা করে দিয়ে কিন্তু এই প্লটটা কিনেছি। এবার যদি এই বাড়িটা আমাকে ছাড়তে হয় তাহলে আমার সেই এবিলিটি নেই যে আমি এটাকে না বিক্রি করে অন্য কোনো জায়গায় গিয়ে আমি বাড়ি কিনতে পারবো, বা ভাড়া দিলেও ভাড়া টানার মতনও কিন্তু স্টেবিলিটি আমার নেই। তো সেক্ষেত্রে আমাকে এই বাড়িটাতে অ্যাডজাস্ট করে কোনোভাবে থাকতেই হবে। তো সেই কারণে যাতে বাকিরা ভয় না পায় ও কিন্তু কথাটা এড়িয়ে যায়। ও সঙ্গে সঙ্গে একটা কাপড় নিয়ে হ্যাঁ বাবা আমারই ভুল হয়েছে করে ও ওই জায়গাটা মুছে টুছে কোনোভাবে ম্যানেজ করে। কিন্তু ও নিজে মনে মনে রিয়েলাইজ করেছিল যে এটা কখনোই হতে পারে না, কারণ আর তার থেকে বড় কথা সে কোন সকালবেলা আমি রক্ত এনেছি, এরকম তাজা টকটকে এরকম টপ টপ করে পড়েছে, সদ্য পড়েছে রক্তের ফোঁটাগুলো বোঝা যাচ্ছে, এটা কি করে পসিবল। তো ও টানা পুরো রক্তের দাগগুলোকে মুছে দেয়। তো এই একটা ঘটনা ওদের বাড়িতে বেশ ভয়ানকই ঘটেছিল, কারণ এটাতে যে যাই বলুক আর যে যাই প্রিটেন্ড করুক না কেন, এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু ভয় পেয়েছিল, সবাই বুঝতে পেরেছিল কিছু একটা গড়বড় কিন্তু আছে। এইবার নেক্সট যে ঘটনাটা হলো যে এরপর থেকে না মানে বাড়িতে আস্তে আস্তে রীতিমতো কারোর প্রেজেন্স কিন্তু ওরা তিনজনে বুঝতে পারতো। মানে যখনই তিনজনে হয়তো নিচে বসে কোনো ঘরে কথা বলছে গল্প করছে, সমানে মনে হতো যে ওপরে ছাদে কেউ যেন হাঁটাহাঁটি করছে, কেউ যেন চলাফেরা করছে। একদিন তন্ময় ওপরের রুমেই তো ওরা থাকতো, তো দুপুরবেলা ওর ছুটির দিন ছিল, ও আর ওর ওয়াইফ ঘুমোচ্ছে ওপরে, আর ঠাকুমা নিচের ঘরে নিজে ঘুমোচ্ছেন। এইবার হঠাৎ তন্ময় ঘুম থেকে উঠে দেখছে পাশে ওই রুমি নেই, তো বললো
রুমি কোথায় গেল, উঠে বেরিয়ে দেখছে বেশ অনেকটাই বিকেল হয়ে গেছে, দেখছে রুমি বেশ লম্বা চুলটাকে ছেড়ে ছাদের একটা একদম কর্নার করে দাঁড়িয়ে রয়েছে পেছন দিকে ঘুরে। তো এবার ওর ওইটা দেখে একটু মাথাটা গরম হয়েছে, কি যে রুমি তোমাকে যে বারবার বলা হয়, ঠাকুমা যে বারবার বলে যে তুমি একদম খুলবে না চুল খুলে এইভাবে ঘুরবে না, সন্ধে পড়ছে, তুমি কেন চুল খুলেছো। ও বলতে বলতে রুমির দিকে দুপা এগোচ্ছে, হঠাৎ পেছন দিক থেকে রুমি ওকে ডাকছে, এই তন্ময়। ও পেছনে ঘুরেছে, ঘুরে দেখছে রুমি, আবার যে সেট করে ঘুরেছে দেখছে কেউ নেই দাঁড়িয়ে। ও অসম্ভব ভয় পেয়ে গেছে। ও ঘুরে বলছে যে তুমি এখানে, তখন বলছে হ্যাঁ এই তো চা করতে গেছিলাম, এ নাও তোমার চা, বলে রুমি স্বাভাবিকভাবে চাটা এগিয়ে দিচ্ছে। ওর রীতিমতো ভেতরে ভেতরে কাঁপছে, ওর হাত পা কাঁপছে যে এটা কি করে পসিবল, আমি এতক্ষণ ধরে এতটা ভুল করব, আমার এতটা ইলিউশন হবে যে আমি দেখতে পেলাম ও ছাদের কর্নারে চুলটা খুলে দাঁড়িয়ে রয়েছে, অথচ যেই ডাকতে যাবে সেই মুহূর্তে পেছন থেকে রুমি ওকে ডাক দিল। আচ্ছা, এরপরে একদিন রুমি অসম্ভব ভয় পেয়েছে। রুমি বোধহয় নিচের উঠোনে জামা কাপড় শুকোতে দিয়েছিল বা কিছু জামা কাপড় মেলেছিল, আর ছাদে যায়নি, দুপুরে আবার তুলতে যেতে হবে বলে একদম ভর দুপুর বেলা ও খাওয়া দাওয়া করে ও দুপুরটা কি করতো, ওই ওপরের ঘরে একা ভয় ভয় পেত বলে ও প্রথম যেত, তারপরে ওর ভালো লাগতো না বলে ও এসে ঠাম্মার সাথে ঠাম্মার ঘরে নিচে শুয়ে পড়তো। উঠানেও যথেষ্ট রোদ পড়ে, ওখানে ওরা দড়ি টাঙিয়ে নিয়েছিল, তো সেদিনকে ও আর ছাদে মেলতে যায়নি, ও নিচেই দড়িতে দিয়েছিল জামা কাপড়গুলো। তো যখন তুলতে গেছে লাঞ্চ করে, হঠাৎ করে ওর চোখটা গেছে ওপরের দিকে, ওপরে তাকাতেই ও দেখছে ওপরের পাঁচিলের বাইরের দিকে আর কি, মানে ধরো যদি কেউ পাঁচিলের ওপরে বাইরের দিকে, ছাদের বাইরের দিকটা করে, মানে যে দিকটা থেকে তুমি যদি জাম্প করো তো নিচে পড়ে যাবে, ছাদের বাইরের দিকটা করে তুমি যদি পা ঝুলিয়ে ওই পাঁচিলের ওপর বসে থাকো, তাহলে যেরকম ভাবে পা দুটো ঝুলবে ওরকম দুটো কাটা পা, শুধু কাটা পা ঝুলছে পাঁচিলের বাইরে দিয়ে। ওপরের কিন্তু কোনো বডি পোর্শনটা নেই, ঠিক আছে, মানে ওপরের বডির পার্টটা কিচ্ছু নেই, শুধু দুটো কাটা পা, সেই পা দুটো নিচের দিকে নেমে ঝুলছে ওপর থেকে, মানে ওই পাঁচিলের যেখান থেকে পাঁচিলটা শুরু হচ্ছে তার নিচ পর্যন্ত। ওটা দেখে রুমি অসম্ভব ভয় পেয়ে পুরো চিৎকার করে ওঠে। ঠাকুমা বেরিয়ে আসতেই ও পুরো তখন কথা বলতে পারছে না, থরথর করে কাঁপছে। ঠাকুমা বলছে কি হয়েছে, বলছে তুমি ওইদিকে তাকাও, তো উনি আর কিছু দেখতে পাননি, তো ওরকম দুটো কাটা পা শুধু দেখতে পেত, যে পেয়েছিল যে ওরকম ঝুলে রয়েছে। বেশ, প্রথম তো তন্ময় এই কথাটা কিছুতেই বিশ্বাস করবে না। এরপরে আরো বেশ কয়েকবার এইরকম ঘটনা রিপিট হয়। কিরকম না, এরকম মাঝে মাঝে এই জিনিসটা রুমিও নোটিস করেছে, তন্ময় নোটিস করেছে। হট করে তন্ময় আর রুমি কথা বলছে, গল্প করছে। এবার বললাম না ওদের ছাদটা হাফ পোর্শন আর বাকি দুটো ঘর পাশাপাশি, ঘর থেকে ছাদটা তো দেখা যায়। দুজনে কথা বলতে বলতে দুজনে হাতটা এরকম করে চেপে ধরেছে। কি হয়েছে না, যেই চেপে ধরেছে দুজন দুজনের দিকে তাকাচ্ছে, দুজনে কথা বলছিল, দুজনে পরিষ্কার বুঝতে পারলো যে দুটো এই পর্যন্ত কাটা পা, আর কিন্তু কিছু নেই, মানে এই নি পোর্শন থেকে হাঁটু থেকে তোমার দুটো কাটা পা, যেন মনে হলো এরকম তরবর করে হেঁটে দৌড়ে চলে গেল ছাদের ওপাশে। ওটা ওরা অসম্ভব ভয় পেয়েছিল যে এটা কি করে পসিবল। এবং দুজনেই এক জিনিস ভুল কি করে দেখে, দুজনে কথা বলছে, হঠাৎ মনে হলো মাঝখান থেকে দুটো কাটা পা যেন দৌড়ে চলে গেল। তো সেদিনও তন্ময় ভয় পায়, কিন্তু চেষ্টা করছে যে কিভাবে রুমিকে একটুখানি বুঝিয়ে সুঝিয়ে রাখা যায়, কারণ যেহেতু রুমি অসম্ভব ভয় পাচ্ছিল এবং ও আর কিছুতেই এবার তাল তুলছে যে এই বাড়িতে থাকা যাবে না, এই বাড়িটা একদমই থাকার অযোগ্য। এরপরে যাই হোক, ঠাকুমা অতটা কিছু বুঝতে পারতেন না। ঠাকুমাও সবসময় রুমিকে বোঝাতেন যে বাবা তুমি হয়তো সারাদিন বাড়িতে একা একা থাকো, তাই জন্য তোমার বেশি এরকম মনে হচ্ছে, তুমি আমার ঘরে এসে থাকবে, আমার ঘরে সবসময় বসবে, তাহলে তোমার ভয়টা কম লাগবে। উনি সবসময় আগলে আগলে রাখতেন, মন্দির টন্দিরে নিয়ে যেতেন, দিয়ে ওকে সবসময় প্রোটেক্ট করতেন। যাই হোক, তো এরপর একদিন যথারীতি আবার রাত হয়েছে, ঘুমোতে গেছে যে যার রুমে। তো ওপরের রুমে রুমি আর তন্ময় শুয়েছে, নিচের রুমে ঠাকুমা শুয়েছে। তো তন্ময় মাঝরাতে ঘুমটা ভেঙেছে। এবার অনেক সময় হয় না, মাঝরাতে ঘুম ভাঙলে হাজবেন্ডের তো ইচ্ছা একটু করতেই পারে যে একটু ওয়াইফের সাথে সোহাগ করবে। তো দেখছে রুমি ওপাশ ফিরে শুয়ে রয়েছে, তো ওর একটু ইচ্ছা হয়েছে যে ঠিক আছে চলো রুমিকে একটুখানি কাছে নিই বা কিছু। তো ও আস্তে করে রুমির ঘাটটাকে ধরে এরকম করে টানছে যে এই এদিকে ফেরো না এপাশ ফেরো। তো ও তখন অকাতরে ভাবছে ও ঘুমোচ্ছে। এবার বেশ একটু জোর করে ওকে যেই সামনে ফিরিয়েছে, এবার ও তো ওকে এইভাবে ফিরিয়ে পুরো একদম কোলের কাছে নিয়ে নিয়েছে না, মানে একদম ও শুয়ে আছে, রুমিও পাশে শুয়ে আছে, ওকে যখন ঘুরিয়ে একদম নিজের কাছে টেনে নিয়েছে,
ওর মুখটা দেখে ও চিৎকার করে ছিটকে মানে খাট থেকে পড়ে যাওয়ার জোগাড়। মুখটাতে দেখছে মানে একটা পুরো চামড়াটাকে যদি সাপাটে এরকম ভাবে বেলুনের মতন টেনে দাও তুমি, শুধু মুখের জায়গাটাতে একটা হোল, একটা কালো মানে বড় একটা হোলের মতন হয়ে রয়েছে এই মুখের জায়গাটা, আর বাকি চোখ নাক কিচ্ছু নেই, পুরোটা মনে হচ্ছে একটা পুরো একটা চামড়ার লেয়ার। পুরো ফেসটা জাস্ট ইম্যাজিন করো নিজেরা, যে যদি তোমরা কোনো একটা ফেসে পুরো একটা মনে হয় যেন একটা চামড়ার লেয়ার, শুধু এই জায়গাটা একটা ব্ল্যাক হোল টাইপের হয়ে রয়েছে, বাকি মুখটা কিচ্ছু নেই। ও অসম্ভব চিৎকার করে উঠেছে এবং ওকে রীতিমতো ছিটকে ফেলে দিয়ে ও খাট থেকে নেমে যখন দৌড়ে বেরিয়ে আসছে, রুমি তখন বাথরুম থেকে বেরিয়ে আসছে। সে বলছে কি হয়েছে? বলছে তুমি বাথরুমে ছিলে? খাটের উপর তাকিয়ে দেখছে কেউ নেই। তো এইবার তন্ময়ের টনকটা নড়েছে। তন্ময় বলছে যে না, আমিও বুঝতে পারছি যে এই বাড়িটা একেবারেই থাকার উপযুক্ত নয়, কিন্তু কি করবে বুঝতে পারছে না। এবার এটাও ছেলেটা ছেলে হয়ে বলতে ওর লজ্জা করছে যে তাহলে কি আমরা কোনো মানে কনসাল্ট করব কোনো ওই লাইক জ্যোতিষী বা তান্ত্রিকের সাথে। তো রুমিকে বলছে যে রুমি, তোমার কোনো পরিচিত পুরোহিত থাকলে তুমি একবার কথা বলো না। এবার বলছে কেন? বলছে না, একটু তো ভয় ভয় লাগে, একটু তো থমথমে ছমছমে লাগে, অনেক কিছুই তো আমরা টুকটাক এখানে মেহসুস করছি, তো চলো আমরা একটা কিছু যদি প্রোটেকশন নেওয়া যায় তো ভালোই। তো যাই হোক, ঠাকুমা তো সবসময় বলতেন যে তোমরা কেউ ভয় পেও না, তো ভয় পেও না ইত্যাদি। এইবার একদিন ঠাম্মা নিচে বসে আছে, ঠাম্মাকে ওরা বলেছে সেদিনকে যে ঠাম্মা আমাদের এরকম রাত্রেবেলা ওপরে দুজনের একা শুতে খুব ভয় লাগছে, তুমি আমাদের সাথে শোবে? তো ঠাম্মা বলছে হ্যাঁ, আমার এখন বুড়ো বয়সে ভীমরতি ধরছে যে আমি এখন তোদের সাথে শোবো। তখন বলছে কিছু হবে না ঠাকুমা, তুমি আমাদের সাথে শো, কারণ আমরা দুজনে প্রচন্ড ভয় পাচ্ছি। তো তখন ঠাকুমা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শোবো, তাহলে তোরা এখন ওপরে যা। মানে ঠাকুমা না সবসময় ওদেরকে তো স্পেস অফার করতে চাইতো। তো ঠাকুমা বলছে ঠিক আছে, তোরা তাহলে এখন আর নিচে নামবি না, তোরা ওপরে তোদের মতন থাক, আর আমি নিচে দুধ সাবু খাবো, তো আমি ওই দুধ সাবু খেয়ে আমি তারপরে রাতের বেলা চলে আসবো, তোরা এখন ওপরে চলে যা। তো ওদেরকে খেয়ে উনি পাঠিয়ে দিয়েছেন ওপরে, যে ওরা খানিক্ষণ আগে যাক, ওরা একটু টাইম স্পেন্ড করুক ওদের মতন, তারপরে আমি গিয়ে নাই শুয়ে পড়বো। মানে ঠাকুমা ওই অ্যাসপেক্টে ওদেরকে পাঠিয়ে দিয়েছে। এইবার ঠাকুমা বসেছেন বাটি নিয়ে এরকম দুধ সাবু খেতে। তো নিচ থেকে হঠাৎ ভয়ঙ্কর চিৎকার। তো তন্ময় আর রুমি যখন দৌড়ে নিচে এসেছে, তখন দেখছে ঠাকুমার দুধের বাটি টাটি সব উল্টে টুলটে সাবু টাবু সব ছিটকে ছত্রাকার হয়ে পড়ে রয়েছে। কি হয়েছে? প্রচন্ড ভয়ে ঠাকুমা তখন পুরো থরথর করে কাঁপছে। তো বলছে কি হয়েছে, তুমি কি দেখেছো? তো ঠাকুমা কিন্তু মালা টালা জপতেন, তো ওনার হাত কাছে কিন্তু জপের মালা টালা সব রয়েছে, তো ওটাকে উনি শক্ত করে এরকম ধরে রয়েছেন, চেপে এরকম থরথর করে কাঁপছে, চোখগুলো যেন বিস্ফোরিত, মানে বলতে পারছেন না যে কি ঘটেছে। তো কিছুক্ষণ পরে যখন উনি একটু সুস্থির হন, তখন যখন ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি হয়েছে, ব্যাপারটা বলো তো, কি সমস্যা, তখন বলছে যে আমি এরকম দুধ আর সাবুটা মাখছি, আমি পরিষ্কার বুঝতে পারলাম যে রুমি বোধহয় ওপর থেকে নিচে এলো। তা আমি বললাম রুমিমা, বৌমনি আমাকে একটুখানি তুমি চিনি দেবে? তা আমাকে কোনো উত্তর দিল না। আমি দেখলাম ও রান্নাঘরের দিকে চলে গেল, ওনার রুমটা ক্রস করে রান্নাঘরের দিকে চলে গেছে, চিনিটা নিয়ে আসবে। এবার বয়স্ক মানুষ তো এরকম একটুখানি থুতুরে তো কিছুটা হয়েছে, নিচের মুখটাকে নিচের দিকে করে গুজে উনি ওই দুধ সাবুটা এরকম করে চটকাচ্ছেন। তো দেখছেন একটা হাত, এরকম ভাবে একটা হাত এসে এরকম করে চিনি নিয়ে এবার উনার দুধ সাবুতে চিনি দেবে। তা উনি বাটিটা মুখটা না তুলে এরকম বাটিটা এগিয়ে দিয়েছেন যে চিনিটা দাও তুমি এর মধ্যে। তো দেখছে হাতটা এরকম গোল করে ঘুরছে, হাতটা বাটিটা এরকম গোল করে ঘুরছে। তো তখন বলছে কি মস্করা করছো বৌমনি, দাও চিনিটা দিলে দাও, না তো কি আমি খাবো না, আমার খাওয়াটা নষ্ট করছো কেন, দাও চিনিটা দিয়ে দাও। তখন বলছে যে আমি দেখছি, আমি তো জানি যে বৌমা এই মজা তো করবে না, তো এরকম হাতটা এরকম চিনির বাটিটার ওপরে এরকম গোল 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 করে ঘুরছে। তো বলছে আমি বৌমনি কি হচ্ছেটা কি, চিনিটা দাও বলছি, বলে যখন মাথাটা তুলেছে তখন ঠাকুমার হাত থেকে সাবুর বাটি ছিটকে পড়েছে। তখন ঠাকুমা দেখছে যে একটা কাটা হাত, মানে এই কোণে থেকে কাটা একটা হাত, ওই হাতটা খালি এরকম করে এই এতটা পোর্শন হাত খালি ওই উনার বাটির চারিদিকে এইভাবে চিনি নিয়ে এরকম করে ঘুরছে। হাতে কিন্তু চিনিও ছিল, হাতে চিনিও আছে ধরা, এরকম চিনিটা নিয়ে ওই বাটিটার ওপরে এইভাবে গোল করে হাতটা ঘুরছে। তো উনার তখন মারাত্মক ভয় লাগে এবং উনি তখন ওরকম চিৎকার করে ওঠেন।
এবার ওরা পুরো কনফার্ম হয়ে যায় যে এই বাড়ির কিছু তো হিস্ট্রি হবে। তো তখন থেকে ওরা তিনজনে প্রথম কথা একসাথে শোয়া শুরু করে। এই রকম কাটা হাত কাটা পা, মাঝে মাঝে এটা কিরকম ইলিউশন ছিল, ভয়ঙ্কর একটা ইলিউশন, সবাই দেখতে পেতে থাকে। তো তারপরে ওরা ডিসাইড করে যে না, এই বাড়িটা একেবারেই আর কোনোভাবে থাকা যাবে না, এই বাড়িটা ছাড়তে হবে। এবার ওরা রীতিমতো তখন মানে এবার খুঁজতে থাকে যে একটা বাড়ি দেখি, যে আস্তে আস্তে একটা বাড়ি দেখে আমাদেরকে এখান থেকে শিফট করতে হবে। তখন ঠাম্মা বলে তুই একটা ভাড়া বাড়ি পেলেও চল, এই বাড়ি যবে বিক্রি হবে হবে, যেন তেন প্রকার আমরা না খেয়েও কাটিয়ে দেবো, কিন্তু এই বাড়িতে থাকা যাবে না। এই বাড়িতে থাকলে আমার জন্য ভয় পাচ্ছি না, কিন্তু তোদের নতুন বিয়ে হয়েছে, বৌমুন ক্ষতি হয়ে যেতে পারে। মানে উনি একটুখানি খুব ভালোবাসতেন ওই রুমিকে, তো ওকে নিয়ে ওনার মেন চিন্তাটা ছিল। কারণ উনি ভাবছেন যে নতুন বিয়ের জল গায়ে পড়েছে, তাই উনার নাত বা নাত বউয়ের যেন কোনো ক্ষতি না হয়। তো যখন এরকম রিপিটেড কথাবার্তা চলছে যে ঠিক আছে আমরা তাহলে এবার বাড়ি ছেড়ে চলে যাবো, এই বাড়ি আর একেবারেই থাকার মতো নয়, ওরা এবার উঠে পড়ে বাড়ি খুঁজতে শুরু করেছে। সেদিন রাত্রেবেলা হঠাৎ করে রুমি স্বপ্ন দেখছে। রুমি মানে রাত্রেবেলা তারপর থেকে পুরো ঠাকুমাকে ওরা মাঝখানে শুইয়ে ঠাকুমাকে চেপে ধরে ঘুমোতো, আর মাথার কাছে সেই নানান রকমের লোহার জিনিস, ফটো ঠাকুরের সমস্ত কিছু নিয়ে টিয়ে শুতো। এখন যাওয়ার তো উপায় নেই, ওদের কাছে তো আর কোনো মানে অ্যাসেট নেই না যে হঠাৎ করে রাতারাতি আবার ওরা শিফট করবে। তো যথারীতি ওই সমস্ত কিছু নিয়ে ওরা ওই ওপরের ঘরে চলে যেত, ওখানে শুতো। এইবার রুমি একদিন স্বপ্ন দেখছে একটা পরমা সুন্দরী মেয়ে, একটা পরমা সুন্দরী মেয়ে, সেই মেয়েটা ভীষণ কাঁদছে ও স্বপ্নে, মানে ভীষণ ফুপিয়ে 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 কাঁদছে। আর কাঁদতে কাঁদতে বলছে কি, তোমরা আমার শ্রাদ্ধ করো, তোমরা আমার শ্রাদ্ধ করো, তাহলেই তোমরা এই বাড়িতে থাকতে পারবে, তোমরা যেও না এখান থেকে, তোমরা যেও না। তো প্রথম দিন ওই স্বপ্নটার কোনো মাথা মুন্ডু বুঝতে পারেনি। তো প্রথম দিন উঠে বলেছে যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, একটা খুব সুন্দরী মানে বাচ্চা মেয়ে বা বউ টাইপের, সে এসে বলছে যে তোমরা আমার শ্রাদ্ধ করো, তোমরা কেউ এখান থেকে যেও না, এখান থেকে যেও না। এইবার পরের দিন রাত্রিবেলা ও নাকি আবার স্বপ্ন পায়। আস্তে আস্তে ও স্বপ্নটা একটুখানি প্রগাঢ় হতে থাকে এবং ও বুঝতে পারে স্বপ্নটা ওই বউটা না, প্রথমে তো ধরো একটা কমপ্লিট একটা ফিমেল স্ট্রাকচার, একটা খুবই পরমা সুন্দরী একটা মেয়ে, একটা বউ, সে এসেছে ওর স্বপ্নে। আস্তে আস্তে না, আস্তে ও সেটা একটা না ধীরে ধীরে যেন যেন একটা কঙ্কাল হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে ওর বডিটা মানে মাংসের পার্টগুলো সব যেন গলে 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 পড়ে যাচ্ছে, আস্তে আস্তে একটা কঙ্কাল উপনীত হচ্ছে। এবং সেই কঙ্কালের হাতগুলো পাগুলো মানে হাড়গুলো না সব আলাদা 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 আলাদা, মানে সেগুলো একটার সাথে একটা জোড়া না, সবই যেন ফ্র্যাকচার্ড কাইন্ড অফ, সবই ভাঙা 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 ভাঙা, মানে একই সঙ্গে একটা ফর্মে আছে বা একটা ফ্রেমিং হয়ে আছে, কিন্তু সব আলাদা আলাদা ভাবে, সেগুলো কিন্তু একসঙ্গে জোড়া নেই। তো ওই কঙ্কালটা নাকি ওকে বলছে আমাকে ওই পেছনের পানাপুকুর থেকে তোলো, আমাকে ওখানে বস্তায় বেঁধে এরা ফেলে দিয়েছে, আমি তো ওদের মেরেই ফেলেছি, আমি তো এবারই সবাইকে মেরেই ফেলেছি, কিন্তু আমাকে ওরা মেরে বস্তায় ফেলে দিয়েছে, তোমরা আমার শ্রাদ্ধ করো। সে এই স্বপ্ন যখন ও দেখেছে, ও তো সেই গলদঘর্ম অবস্থাতে উঠে বসে ঠাকুমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না, যে আমি কি স্বপ্ন দেখছি। ঠাকুমা তো ওকে বুঝিয়ে সুঝিয়ে সেই কোনো মতে শান্ত করে যে তুই একটু শান্ত হ বাবা, আমি দেখছি ম্যাটারটা কি। তো পরের দিনই ওরা ওই ভাগ্নেটা যার কাছ থেকে আর কি বাড়ি কিনেছিল তার সাথে যোগাযোগ করে, তার সাথে যোগাযোগ করে বলে যে তুমি আমাদেরকে কি কিছু লোকচ্ছ, এই বাড়িতে এই যে তিনজন মারা গেছে অ্যাক্সিডেন্টে, কিভাবে মারা গেছিল। তো সে বলে যে এরকম মর্মান্তিক, তাদের তো একটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তো কিছু জানি না। বলে ছেলের কোনো বউ ছিল, বলে হ্যাঁ তা তো বিয়ে হয়েছিল ছিল, তো সে তো একদিন নিরুদ্দেশ হয়ে যায়, তো তারপর থেকে তো সে বউকে খুঁজে পাওয়া যায়নি। বলে বউকে খুঁজে পাওয়া যায়নি, চলো পুলিশের কাছে, এই বাড়িতে কোনো একটা মার্ডার মিস্ট্রি আছে। তো বলছে যে স্বপ্ন দেখেছে, স্বপ্নের ভিত্তিতে কি পুলিশ আর ওরকম এফআইআর করলে নেবে নাকি। তো যাই হোক পুলিশে গেছে, মানে ওখানে গিয়ে যখন বলেছে যে এরকম একটা স্বপ্ন আমরা পেয়েছি, আপনারা পেছনের ওই পানা পুকুরটাতে সার্চ করুন, ওখান থেকে হয়তো কিছু মানে ডেড বডি তো আর এখন থাকবে না, মানে লাইক কঙ্কাল টঙ্কাল কিছু উদ্ধার হতে পারে, ওখানে কিন্তু কাউকে মেরে ফেলে রাখা হয়েছে।
তো প্রথমে তো কিছুতেই পুলিশ রাজি হবে না, তারপরে সে অনেক ওপর মহলের সাথে যোগাযোগ করে তাদেরকে ধরে টোরে ফাইনালি রাজি করিয়ে ওদের বাড়ির ঠিক পেছনের দিকটা একটা পানা পুকুর ছিল, সেই পানা পুকুর থেকে অনেক সার্চ করতে করতে শেষে একটা এই রকম বস্তার মতন ওঠে, মানে যে বস্তাটা যখন তোলা হয়েছে তখন সেটা একটা ওই থকথকে কাদার ডেলা মতন, মানে আর তো কিছু নেই বস্তাটার মধ্যে, তখন একটা এরকম থকথকে কাদার ডেলা, সেটা যখন খোলা হয়েছে তার ভেতর থেকে কঙ্কাল উদ্ধার হয়েছে, পুরো একদম কাটা কাটা, মানে হাত পা গলা মানে পুরো পিসেসে কাটা, কেটে হয়তো ওইখানে বস্তার মধ্যে ওইভাবে পোড়া ছিল, পুড়ে মুখটা বেঁধে কেউ ওখানে পানা পুকুরে ফেলে দিয়েছে। জিনিসটা এতটাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল। তো যাই হোক, ওই রকম কাটা কাটা হাত, পরে সেটা ফরেন্সিকে যায় এবং সেখান থেকে যে রিপোর্ট আসে তাদের মতানুযায়ী এটা একটা সত্যি একটা ফিমেল কঙ্কাল ছিল। এবং আস্তে আস্তে তখন ওর ভাগ্নেকে বলে যে তুমি হয়তো জানো না, তুমি হয়তো এই সময়ের সঙ্গে জড়িত নও, কিন্তু এই যে অ্যাক্সিডেন্টটা ছিল সেটাও কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট ছিল না। ও কিন্তু এটাই বলেছে স্বপ্নে যে ও আমি কিন্তু প্রতিশোধ নিয়ে নিয়েছি, শুধু আমি মুক্তি পাচ্ছি না, তোমরা আমাকে মুক্তি দাও, আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তার মানে ওরই কোনো মানে এটা কোনো একটা ভৌতিক ব্যাপারই ছিল যে ওই রকম ভাবে একটা অকস্মাৎ একটা ওই অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে ওর মামা মামি ভাই তিনজনেই একসাথে মারা যায়। তো যার জন্য তোমরা একটা কিছু ব্যবস্থা করো, কারণ আমরা তো ওর নাম কিছুই জানি না, গোত্র কি ছিল না ছিল, কাজ কি করে করব। তো তখন বলো তুমি যেহেতু ভাগনা, তুমি বাড়িরই একজন মেম্বার, তো তুমি ওনার কাজটা করো। তো ভাগনাটি খুব ভালো ছিল, যেহেতু ওদের বাকি প্রত্যেকটা কথা মিলে গেছে, সত্যি সত্যিই পানাপুকুর থেকে ওরকম কাটা কাটা একদম টুকরো টুকরো করা কঙ্কাল বেরিয়েছে, সেটা পরে যখন দেখা গেছে সেটা একটা ফিমেলেরই ছিল। তো সবকিছু যখন প্রমাণিত হয়ে যায় তারপরে ও রাজি হয় এবং ও কিন্তু পুরো একটা মানে অনুষ্ঠান করে শ্রাদ্ধানুষ্ঠানের যে কাজকর্মগুলো হয় সেগুলো সম্পন্ন করে, যেহেতু যতই হোক না কেন ওই একমাত্র পরিবারের লোক, আর কে করবে, তো ওকে দিয়েই করানো হয়েছিল সমস্ত কাজকর্ম। করানোর পর বলে যে সেই বাড়িতে তারপর থেকে আর কোনোদিন কোনো উৎপাত হয়নি, মানে ওই তারপর থেকে তন্ময় রুমি ওদের পরবর্তী প্রজন্মও এখনো ওই বাড়িতে রয়ে গেছে, কিন্তু আর কোনো প্রবলেম ওখানে হয়নি। বাট ওই যখন প্রথম ওরা ওই বাড়িতে গেছিল তখন কিন্তু এরকম ওরা একটা মারাত্মক এক্সপিরিয়েন্স করেছিল, যেখানে ওই রকম কাটা হাত কাটা পা, মানে বলে এরকম হট করে না মনে হতো যেন দুটো কাটা পা দৌড়ে দৌড়ে চলে গেল, মানে ঠাম্মা আর রুমি গল্প করছে, হুশ করে মনে হলো দুটো কাটা পা বেরিয়ে চলে গেল, আর কিন্তু ওপরে কিছু নেই, যেন দুটো কাটা পা শুধু দৌড়ে চলে গেল। বা ওরা ওপরে গল্প করছে, কখনো রেলিং এর ওপর হট করে মনে হচ্ছে একটা এই এত দূর পর্যন্ত কাটা হাত, সেটা এরকম এরকম ভাবে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বা ওরকম হট করে মানে যেটা ঠাম্মা দেখেছিল সেটা তো মানে মারাত্মক, যে বাটিটা এরকম সাবু বাটিটা ধরা আছে, হাতটা এরকম গোল করে ঘোরাচ্ছে, উনি রাস্তায় ক্ষিপ্ত হয়ে গিয়ে বলছেন যে কি মস্করাটা হচ্ছে, কি করছো, চিনিটা দাও, বলে যেই তাকিয়েছে তখন দেখছে একটা কাটা হাত এরকম করে সাবুর বাটির ওপরে চিনি নিয়ে ঘুরছে। আলটিমেট কিন্তু ওখানে কিন্তু রুমি নেই। তো এই অভিজ্ঞতাগুলো মারাত্মক ছিল। তো এটা যেহেতু আন্টির একদম একটা পারিবারিক ঘটনা, মানে ওই জেঠুদের সাথে ইনাদেরও একটা লতায় পাতায় সম্পর্ক আছে, তো উনি আমাকে পারমিশন দিয়েছিলেন যে তুমি এটা অবশ্যই শেয়ার করো, কারণ এখন আর ওই ব্যাপারটার কোনো হ্যাংওভার নেই, এখন ওই বাড়িটাতে দিব্যি সবাই বাস করছে প্রজন্মের পর প্রজন্ম, তো এখন আর কোনো প্রবলেমও নেই। এবং সেই দিনের পর থেকেই সব সমস্যার সমাধান ঘটে গেছে। বাট ঘটনাটা মারাত্মক ছিল, মেয়েটার জন্য খুব খারাপ লাগলো, খুব প্যাথেটিক, বাট সোলটা ভালো ছিল। হ্যাঁ, সোলটা ভালো ছিল এবং সোলটা কোথাও গিয়ে ওদের সাথে কানেক্ট করেছিল, মানে যখন দেখেছে যে ওরা সত্যি খুব অসহায়, হয়তো প্রথমের দিকে ও ভীষণভাবে ভয় দেখিয়েছে যাতে ওরা এই বাড়িটা ছেড়ে চলে যায়, কিন্তু পরে হয়তো সেই সোলটাই দেখো নিজে রিয়েলাইজ করেছে যে ওরা কতটা অসহায়, ওরা সব কিছু বিক্রি করে দিয়ে সমস্ত কিছু শেষ করে নিঃস্ব করে নিজেদেরকে ওরা কিন্তু এখন এই বাড়িটাতে রয়েছে। এরপর যদি এই বাড়িটা বিক্রি করে ওদেরকে অন্য কোথাও যেতে হয়, ওদের ওপর যথেষ্ট প্রেশার আসবে, মানে ওরা এতটা ফাইন্যান্সিয়ালি স্টেবলি নয় যে অন্য জায়গায় ভাড়া নিয়ে থাকবে বা আবার নতুন করে একটা বাড়ি করবে, বা এই বাড়িটা বিক্রিও করতে তো ওদের সময় লাগবে, এখন কিনে হট করে আবার বিক্রি করতে গেলেও অনেক রকমের অবলিগেশন আসতো, রাইট? তো সবকিছু মিলিয়ে সেও কোথাও ফিল করেছে যে না, তার থেকে ভালো আমি আমার নিজের মুক্তির পথটার জন্য ওদের কাছে মানে আর্জিটা জানাই। তো সেটা ভাগ্যিস উনি স্বপ্ন দিয়েছিল, ওইরকম ভয়ানক স্বপ্ন হলেও
মানে বলছে আস্তে আস্তে মানুষটা ধীরে ধীরে কঙ্কাল হয়ে গেল, দিয়ে কঙ্কালটা বলছে আমাকে মুক্ত কর এখান থেকে, আমার শ্রাদ্ধ শান্তি কর, আমাকে মুক্ত কর, প্রতিশোধ তো আমি নিয়েই নিয়েছি, ওই পানা পুকুরে আমাকে ফেলা আছে। তো পুরো জিনিসটাই মানে সে যে বলেছিল বলেই তো পুরো ব্যাপারটা রিভিল হলো আলটিমেটলি। তো দেখো আমরা ভূত মানি বা না মানি, বাট এন্ড অফ দ্য ডে এইটা বেরোলো কি করে, মানে কেউ তো এসে ওকে বলেছে, না হলে বউটাই বা জানলো কি করে যে এরকম ঘটেছে, বা পেছনের পরে তো এটা প্রমাণও হয়েছিল, পুলিশ কেসও হয়েছিল, এবং সেটাতে পুলিশ এসেই পুরো বডিটা উদ্ধার করেছে, অ্যান্ড অল বাকি প্রসিডিওরটা করেছে। তো সবকিছুর ব্যাখ্যা থাকে না, কোনো অনেক কিছুই আছে আমাদের সাথে ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা নেই। হ্যাঁ, ওর মেইন ছিল হচ্ছে মুক্তি প্রাপ্তিটা, মানে মুক্তিটার জন্যই ও অ্যাকচুয়ালি ওদের সাথে কানেক্ট করার চেষ্টা করছিল, এবং মুক্তিটা ও পেয়ে যায়। তো তারপর থেকে কিন্তু আর কখনো কোনো রকম বিঘ্ন ঘটেনি। আচ্ছা, বৈশাখী দিবার লিখছে হ্যাপি বার্থডে দিদি, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বার্থডে দিন বা কি লিখলো, কি একটা লিখলো, চলে গেল। আচ্ছা দিদি, আমার মেয়ের নাম মাহি, ও তোমাকে বলছে হ্যাপি বার্থডে, তুমি খুব ভালো থেকো দিদি। থ্যাংক ইউ মাহি। আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ শ্রেয়া, গড ব্লেস ইউ লিখছে সুস্মিতা চন্দা, থ্যাংক ইউ। খুবই অবাকের ভয়ের কাণ্ড, একদমই তাই, সাংঘাতিক ভয়ের একটা ইনসিডেন্ট। তো আমি দেখলাম যে আজকে একটাই স্টোরি যখন বলবো একটু লেন্দি, আর একটু ভয়েরই একটা গল্প বলি। কটা বাজলো দেখি, অলরেডি 11:15। না, আজকে আর আমি এখানে কন্টিনিউ করবো না। আমি ভেবেছিলাম আর একটা স্টোরি বলবো, বাট এখন মনে হচ্ছে যে না, আর একটা স্টোরি বলতে গেলে এখন অনেক, ইট উইল বি টু লেট। তো ঠিক আছে, আজকে এখানেই আমরা ড্রপ করছি। চলো ইউটিউবে যাই, ইউটিউবে স্টোরিটা স্টার্ট করি, কারণ ওটাও বলতে আমার প্রচুর সময় লাগবে, ওটাও খুব লেন্দি একটা স্টোরি। তো দুটো লেন্দি স্টোরি, আর আমি তার সাথে কিছু সংযোজন করছি না, কারণ তারপর তোমাদের সাথে আমার গিফটসগুলো শেয়ার করতে হবে। তো সব মিলে ইট ইজ টাইম টেকেন, তো আমরাই ওখানে শিফট করি, লেটস গো। ওকে, আচ্ছা, হ্যাপি বার্থডে বিউটিফুল, থ্যাংক ইউ। জন্মদিনে শুভেচ্ছা সবাইকে, থ্যাংক ইউ। তনুশ্রী লিখছে হ্যাপি বার্থডে শ্রেয়া, মে গড ব্লেস ইউ অলওয়েজ, থ্যাংক ইউ। জয়ন্তী গাঙ্গুলি ডিয়ার, থ্যাংক ইউ আজকের দিনে শাড়িটা পরার জন্য। থ্যাংক ইউ জয়ন্তী, আমি অলরেডি এই জিনিসটা বলেওছি লাইভে, তুমি তখন জয়েন করেছিলে কিনা জানি না। কিছু মানুষের কিছু উপহার সবকিছু খুব প্রফেশনাল রেঞ্জে দেখতে ইচ্ছা করে না, শাড়িটাও অনেকটা সেরকম। মানে যেহেতু আমার প্রায়োরিটিটাকে মাথায় রেখে, আমার ভালো লাগার জিনিসটাকে, আমার পছন্দটাকে মাথায় রেখে কেউ কিছু আমাকে যখন পাঠাচ্ছে, সেটা প্রমোশনের থেকে একটু ঊর্ধ্বেই চলে যায়। তো আই টেক ইট অ্যাজ গিফট। তো আমার এটা ভীষণ ভালো লেগেছে, এবং তার সাথে সত্যি শাড়িটা অসাধারণ, ভীষণ কমফোর্টেবল, এবং রেগুলার ওয়্যারের জন্য ভীষণ একটা পারফেক্ট ওয়ান। তো আমরা মোটামুটি যতই দামি শাড়ি কিনি না কেন, আমাদের না এরকম 500-600 রেঞ্জের মধ্যে বেশ কিছু কালেকশন ডেফিনেটলি নিজেদের ঝুলিতে রাখা উচিত। টুক করে দেখবে সব জায়গায় কিন্তু এরকম হেভি শাড়ি বা একটা বিশাল কিছু পরে চলে যাওয়া যায় না। আর আমাদের যেরকম ট্রপিক্যাল কান্ট্রিতে যেরকম অবস্থা, দিন দিন আরো যেরকম যাচ্ছে, তো আমরা তো ছোটখাটো কোনো অকেশনেও এখন আর কোনো হেভি শাড়ি পরার কথা ভাবতে পারি না। তো বা ধরো আজকে স্কুল কলেজে কোনো প্রোগ্রাম আছে বা কিছু, এই সব শাড়িগুলো একদম পারফেক্ট ম্যাচ তার জন্য। তো আমার মনে হয় তোমরা যারা যারা মনে করছো যে তোমরা শাড়ি পরতে ভালোবাসো, কিন্তু গরমে কি শাড়ি পরবো বুঝে উঠতে পারি না, বা একটু কমফোর্টেবল কিছু তোমরা এক্সপেক্ট করছো, গো ফর দিস। আমার জয়ন্তী ডিটেলসটা একদম শুরুতে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, হ্যাপি বার্থডে শ্রেয়া লিখছে জয়িতা ভৌমিক, খুব ভালো থেকো। হ্যাপি বার্থডে ভূতের রানী লিখছে শালিনী, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে শ্রেয়া দি, থ্যাংক ইউ লিখছে অরিত্রী ঘটক। আচ্ছা, থ্যাংক ইউ গর্জিয়াস, ইউ আর মোস্ট ওয়েলকাম ডিয়ার। নীলাঞ্জনা সেনগুপ্তা লিখছে হ্যাপি বার্থডে শ্রেয়া, হ্যাপি বার্থডে শ্রেয়া সবাই, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে, আমি একসাথে বলে দিচ্ছি থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ঝুপু দিস সাইড, হোপ আমাকে তোমার মনে আছে। হ্যাঁ মনে আছে, হ্যাপি বার্থডে এগেন, থ্যাংক ইউ। আচ্ছা, নেকলেসটা খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা চলো, আজকে এবার আমি এখান থেকে বেরিয়ে ইউটিউবে আসছি। হ্যাঁ।